আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন জনতা ইসলামিক টিভি। ফ্লোরে ছিপছিপে রক্তের দাগ, ব্যথায় কোমরে হাত দিয়ে বসে আছে বৃষ্টি। রক্তের দাগগুলো স্পষ্ট দেখা যাওয়ায় ওড়নাটা খুলে কোমরে বেঁধে নিয়েছে সে। একটা ছাউনির নিচে বাসের জন্য অপেক্ষা করছিল, আর তখনই এমনটা শুরু হয়েছে বৃষ্টির। প্রায় অন্ধকার নেমে এসেছে। দূরে বসে থাকা কয়েকজন ছেলে বারবার আড় চোখে তাকাচ্ছে তার দিকে। একে অপরের দিকে কি যেন বলছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। প্রচুর ভয়ও করছে তার। ওড়নাটা কোমরে বেঁধে মাথায় চুলগুলো সামনে এনে নিজেকে আড়াল করার চেষ্টা করছে সে। এবার ছেলেগুলো এসে তার পাশে দাঁড়ালো। একজনের হাতে সিগারেট আর বাকি দুইজনের মুখে বাঁকা হাসি। আপু মনে হয় বাসের জন্য অপেক্ষা করছেন, তাই না? আমাদের গাড়ি আছে, চলুন আমরাই দিয়ে আসবো আপনাকে। কথাটা বলেই মুখে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে ছেলেটি ঠিক করে হেসে উঠল। পাশের ছেলে দুটি কোনো উত্তর না দিয়ে ভয়ার্ত চেহারায় ওখান থেকে হাঁটা ধরল বৃষ্টি। পেছন থেকে ছেলেটা হাতটা চেপে ধরেই এক ঝটকায় হাতটা ছাড়িয়ে দ্রুত পায়ে হাঁটা ধরে সে। বৃষ্টি পেছনে তাকাতেই দেখে ছেলেগুলো তার পেছু নিয়েছে। এবার ভয় যেন পুরোপুরিভাবে গ্রাস করে নিয়েছে তাকে। আশেপাশেও কাউকে চোখে পড়ছে না যে হেল্প চাইবে। ধীরে ধীরে দৌড়াতে শুরু করে সে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ রাস্তার বাম পাশ থেকে একটা গাড়ি এসে ব্রেক চাপে তার সামনে। তবুও তাল সামলাতে না পেরে গাড়িটার সাথে হালকা ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় বৃষ্টি। ডান হাতটা কিছুটা ছিলে গিয়েছে তার, মাথায়ও হালকা লেগেছে। হাত থেকেও রক্ত বের হয়ে আসছে কিছুটা। গাড়ি থেকে নেমে আসে একটা ছেলে, ফর্সা গায়ের রং, জামার হাতাগুলো কোনোই পর্যন্ত ফোল্ড করা, গালে হালকা খোঁচা খোঁচা কালো রঙের দাড়ি। ফর্সা মুখে কালো রঙের দাড়িগুলো যেন ভালোভাবে ম্যাচিং করে নিয়েছে। বৃষ্টিকে কিছু বলতে চেয়েও তেরে আসা ছেলেগুলো দেখে কিছু বলল না সে। বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিল ছেলেটা, আরেক হাত পকেটে গোজা, মোটামুটি অ্যাটিটিউড বিদ্যমান। ছেলেটার হাত ধরে উঠে দাঁড়িয়ে ভয়ার্ত চেহারায় ছেলেটার পেছনে গিয়ে দাঁড়ালো বৃষ্টি। তেরে আসা ছেলেগুলো বৃষ্টির কাছে আসতেই রাতকে দেখে থমকে গেল তারা। রাত ভাই, আপনি? পকেট থেকে হাতটা বের করে রাত সজোরে একটা চড় বসিয়ে দেয় ছেলেটার গালে। রাত ছেলেটার কলার চেপে ধরে। বৃষ্টিকে বলে ওঠে, সামনে আসো। বাথরুমের মতো সামনে এসে দাঁড়ালো বৃষ্টি। রাত ছেলেটাকে বলে ওঠে, মা ডাক তাকে। ভাইয়া, ও তো আমার বয়সে ছোট হয়ে যায়। তার আগে আরেকটা চড় পড়ে ছেলেটার গালে। মা ডাক, হুঙ্কার দিয়ে বলল। ছেলেটা গালে হাত দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, মা। আবার ডাক, মা। আবার ডাক, মা। রাত ছেলেটার কলার ধরা অবস্থায় আরেক হাতে চুল ঠিক করে দিতে দিতে বলে ওঠে, মেয়েরা হলো মায়ের জাত। মাকে যেমন সম্মান দিস তেমনই সম্মান করতে শিখ পুরো মেয়ে জাতিকে। আর মেয়েদের দুর্বলতার সুযোগ নেওয়াটা কোনো সুপুরুষের কাজ হতে পারে না। সরি ভাইয়া, এই রাস্তা ধরে সোজা এক দৌড় দিয়ে চলে যাবি, পেছনে ফিরবি না একদম। ছাড়া পেয়েই দৌড়ে চলে যায় ছেলেটি। রাত ঘুরে দাঁড়ায় বৃষ্টির দিকে। এভাবে রাস্তায় একা চলাচল না করলে কি হয় না, তাও আবার এমন অবস্থায়? যদি কিছু হয়ে যেত আজ? ভয়ে চুপ করে আছে বৃষ্টি। কিছু নোটস আনতে গিয়েছিল বান্ধবীর বাসায়। ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর ফিরতে পথে এমনটা হতে হলো তার সাথে। মাথায় চোট পাওয়ায় ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসছে তার। চোখ খুলে তাকাতে নিজেকে একটা হসপিটালে আবিষ্কার করলো বৃষ্টি। বুঝতে পারছে না এখানে এলো কি করে। হাতের দিকে তাকিয়ে দেখে ছিলে যাওয়া জায়গায় ব্যান্ডেজ করা। পাশে তাকাতে সে রাত নামের ছেলেটাকে দেখতে পায়। ফোনে কার সাথে যেন কথা বলছে। বৃষ্টিকে বাড়ি পৌঁছে দিচ্ছে রাত। পিটপিট করে লুকোচুরি দৃষ্টিতে রাতের দিকে বারবার তাকাচ্ছে বৃষ্টি। স্নিগ্ধ চুল, মায়াবী চোখ, গালে খোঁচা খোঁচা কালো দাড়ি, সাদা জামার হাতাগুলো কোনোই পর্যন্ত ফোল্ড করা, ফর্সা হাতে কালো রঙের একটা ব্র্যান্ডের অ্যাপল ওয়াচ। সব মিলিয়ে যেন পুরোই একটা ক্রাশ বয়। এতক্ষণ ভালো করে খেয়াল না করলেও এবার বৃষ্টির দৃষ্টি আটকে আছে রাতের দিকে। বিষয়টা লক্ষ্য করে রাত বলে ওঠে, কোন দিকে? রাতের কথায় ধ্যান ভাঙল বৃষ্টির। মাথা নিচু করে উত্তর দিল, একটু সামনে গিয়ে বামে। বাসার সামনে গিয়ে রাত একবার বৃষ্টির দিকে তাকাচ্ছে, আবার বাড়ির দিকে তাকাচ্ছে। বৃষ্টি গাড়ি থেকে নেমে রাতকে একটা থ্যাঙ্কস দিয়ে হাঁটা ধরল বাড়ির দিকে। পেছন থেকে রাত বলে ওঠে, এই যে শুনুন। পেছন ফিরে তাকায় বৃষ্টি। এটা কি আপনাদের বাসা? হ্যাঁ, কেন? তুমি কি বর্ষার ছোট বোন বৃষ্টি? হ্যাঁ, কিন্তু আপনি আপুকে চিনেন কিভাবে? একটা হাসি দিয়ে গাড়ি নিয়ে ওখান থেকে চলে গেল রাত। বৃষ্টি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রাতের চলে যাওয়ার দিকে। হিসেব মিলাতে পারছে না সে। হঠাৎ তুমি করে বলল, আবার আপুর কথা জিজ্ঞেস করলো। আর লোকটা আমাকে আর আপুকেই বা চিনে কি করে? আর চিনে তো পরিচয় না দিয়ে হুট করে কেন চলে গেল? আজব। কিছুটা দূরে গিয়ে বর্ষাকে ফোন দিল রাত। দুবার বাজতেই রিসিভ করলো বর্ষা। ফোন কারে নিয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো সে। হাতে কফির মগ। কফিতে চুমুক দিয়ে বলে ওঠে, হ্যালো, কেমন আছো? ভালো। সারাদিন তো একবার ফোনও দিলে না, একটু ব্যস্ত ছিলাম তাই। তো কি করছো? খেয়েছো ঠিক মতো? দেশে ফিরেছো কবে? একটা হাসি দেয় রাত। একটু নিচে আসতে পারবে? কেন? আগে আসো না, সারপ্রাইজ আছে। পারবো না। কি সারপ্রাইজ আছে আগে বলো, তাছাড়া আমি এই অসময়ে নিচে যেতে পারবো না।
আমি এখন তোমার বাসার সামনে। কথাটা শুনতেই বিষম খেলো বর্ষা। নিচে তাকাতেই দেখে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে রাত। হাত পা যেন মুহূর্তে অবশ হয়ে আসছে বর্ষার। নীরবতা ভেঙে রাত বলে ওঠে, কি হলো? মনে হচ্ছে আমাকে দেখেই তুমি আতঙ্কিত হয়ে আছো। আর কিছু বলতে চেয়েও বলতে পারছে না বর্ষা। ফোনটা কেটে এক দৌড়ে ভেতরে চলে গেল সে। ভেতরে গিয়েই তিহানকে ফোন দিল বৃষ্টি। হ্যালো তিহান। সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? রাত ফিরে এসেছে দেশে। রিল্যাক্স মাই ডিয়ার। ওদিকে রাত বর্ষার নাম্বারে ফোন দিয়ে দেখে নাম্বার বিজি। রাতের ধারণা হয়তো বর্ষাকে না বলে এভাবে চলে আসে রাগ করেছে সে। 6 বছরের সম্পর্ক তাদের। পারিবারিকভাবে সব ঠিকঠাকও হয়ে আছে তাদের। রাত পড়ালেখা শেষ করে দেশে ফিরলেই তাদের বিয়ের ব্যাপারে আগাবে পরিবারের লোকজন। কিন্তু এর ফাঁকে বর্ষা অন্য একজনের সাথে জড়িয়ে গিয়েছে। তার মানে হচ্ছে তিহানি রাতের থেকে বেটার। বিদেশে সেটেল সে। তার দেশে বিদেশে ঘুরে বেড়ানোর স্বপ্নটা তিহানি পূরণ করতে পারবে। রাতকেও তিহানের ব্যাপারে কিছু বুঝতে দেওয়া যাবে না। হয়তো সব ওলটপালট করে ফেলবে রাত। আর ওদিকে বিয়ের জন্য আগাবে পরিবার। এখন যা করার সব ঠান্ডা মাথায় করতে হবে। রাতকে এক মেসেজ পাঠায় বর্ষা, এখন আসতে পারবো না রাত, কাল দেখা করব তোমার সাথে। আর হ্যাঁ, তুমি আসার আগে আমায় একটিবার জানালেও পারতে। বর্ষার এমন আচরণে অবাক হলো রাত। যেই বর্ষা আগে মধ্যরাতে তাকে ফোন করে নিয়ে আসতো তাকে বাসার সামনে, আর আজ সেই বর্ষাই তাকে অ্যাভয়েড করছে। নাকি এটা তার অভিমান? 7-5 ভেবে গাড়ি নিয়ে চলে গেল রাত। ওদিকে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে ঘরের দিকে হাঁটা ধরল বৃষ্টি। তার এতক্ষণে মনে হলো আপুর সাথে রাত নামের একটা ছেলের সম্পর্ক আছে, কিন্তু তাকে কখনো দেখেনি বৃষ্টি। তাহলে এই সেই রাত? ছিছি, শালিকা হয়ে হবু দুলাভাইয়ের উপরে ক্রাশ খাওয়া, কি লজ্জা! ঘরে প্রবেশ করতে কোমর থেকে ওড়নাটা খুলে নিল বৃষ্টি। পাজামাতে রক্তের দাগগুলো প্রায় শুকিয়ে গেছে, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে দাগগুলো। দ্রুত পায়ে ঘরে ঢুকে নিজের রুমের দিকে হাঁটা ধরল সে। তখনই পেছন থেকে ডাক দিল তার মা। ঘরে প্রবেশ করতে কোমরে বাঁধা ওড়নাটা খুলে নিল বৃষ্টি। শুকিয়ে যাওয়া রক্তের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে পায়জামায়। দ্রুত পায়ে নিজের রুমের দিকে হাঁটা ধরল সে। পেছন থেকে ডাক দিল তার মা। রান্নাঘরে কাজ করছে সে। এতক্ষণ কোথায় ছিল বৃষ্টি? ওই তো মা, মিমদের বাসায় গিয়েছিলাম কিছু নোটস আনতে। সামনে তো পরীক্ষা, তাই ফ্রেশ হয়ে আয়, নাস্তা রেডি করছি। নাস্তা করে সোজা পড়তে বসবি। রান্নাঘর থেকে কথাগুলো বলল বৃষ্টির মা। লক্ষ্মী মেয়ের মতো নিজের রুমে চলে গেল বৃষ্টি। ব্যাগে রেখে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় সে। লম্বা একটা শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। জামা কাপড়গুলো ধুয়ে শুকাতে দেয়। মায়ের ডাকে চলে যায় নাস্তা করতে। ওদিকে রুমের সোফায় বসে আছে বর্ষা। মাথায় চিন্তার ভার। কানে আসছে মায়ের বর্ষা বর্ষা বলে গলা ফাটানো ডাক। আজ বর্ষাকে দেখতে আসবে রাতের বাড়ির লোকজন। এর আগে শুধু তাদের সম্পর্কের ওপর ভিত্তি করে কথা দিয়ে রাখা হয়েছিল। রাতের মা বাবাও তার ছোট বোন এসেছিল আজ। কথাবার্তা পাকা করে গেছে তারা। ওদিকে বর্ষাও মুখ ফুটে কিছু বলতে পারছে না কাউকে। রাত বারবার ফোন দিয়ে বর্ষার নাম্বার বিজি পেল। কার সাথে এত কথা বলছে বর্ষা? বসে বসে ফোন টিপছে বর্ষা। তখনই বৃষ্টি এসে বসলো তার পাশে। কিরে, কিছু বলবি? রাত ভাইয়া ফোন দিয়েছিল, বলল তুমি নাকি ফোন ধরছ না। ওহ, আর শোন, ছোট মানুষ এসব নিয়ে মাথা ঘামাতে আসবে না। আচ্ছা আপু, ইদানিং তোমাকে কেমন চিন্তিত মনে হয়? তুমি কি নিয়ে এমন চিন্তিত একটু বলবে? হঠাৎ বর্ষা বৃষ্টির দুই গালে হাত রেখে বলে ওঠে, আমায় ভালোবাসিস? এটা আবার কেমন প্রশ্ন? অবশ্যই বাসি। আমার জন্য কি করতে পারবি? সব। যা, ঘুমিয়ে পড়। কিন্তু হঠাৎ আপু এমন প্রশ্ন করার কারণ? কিছু না, এমনি। যা, ঘুমা, অনেক রাত হয়েছে। তুমি ঠিক আছে তো আপু? লাইটটা অফ করে যা, শুয়ে পড়। বর্ষার এমন আচরণ বুঝে উঠতে পারছে না বৃষ্টি। লাইট অফ করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল সেও। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। রাত ইদানিং বর্ষার মাঝে কিছুটা পরিবর্তন খুঁজে পেলেও সব স্বাভাবিকই মনে হয়েছে তার। আজ গায়ে হলুদ। রাতকে ফোন দিয়ে আসতে বলল বর্ষা। কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে তার সাথে। রাতও বর্ষা দাঁড়িয়ে আছে একে অপরের সামনে। রাত, তোমাকে আমার কিছু বলার আছে, যা আমার আরো আগে বলা উচিত ছিল। উফ বর্ষা, আমি তো শুনতে এসেছি, তাই না? আর কি এমন কথা আছে যা বলার জন্য এই অসময়ে আমায় ডেকে এনেছো? ওদিকে হয়তো বাসায় আমায় খুঁজতেই শুরু করে দিয়েছে। রাত, আমি... তার আগে রাতের ফোনটা বেজে উঠল। রাতের ছোট বোন আরশির ফোন। হ্যালো ভাইয়া, কই তুই? এদিকে সবাই তোকে খুঁজছে। এই তো একটু দরকারে বাইরে এসেছি, এক্ষুনি চলে আসছি। রাত ফোনটা পকেটে ঢুকিয়ে বলে ওঠে, উফ বর্ষা, এত নার্ভাস হলে কি চলে? আমার সামনে নিঃসংকোচে কথা বলার অধিকারটা তোমার এখন আছে। আসলে নার্ভাস না, আমি কথাটা কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আর এটাও বুঝতে পারছি না কথাটা শোনার পর তোমার রিয়াকশনটা কেমন হবে। এবার একটু কপাল কুঁচকে বর্ষার দিকে তাকায় রাত। তখনই বৃষ্টিসহ কয়েকজন মেয়ে আসে বর্ষার কাছে। আরে আপু, তুই এখানে? সে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে তোকে। আর রাত ভাইয়া, কথা বলার জন্য তো সারা জীবন সময় পাবেন। এই মিলি, এক কাজ কর, রাত ভাইয়াকেও ধরে নিয়ে আপুর সাথে হলুদ মাখিয়ে দিই, কি বলিস? পরিস্থিতি খারাপ দেখে এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে রাস্তায় চলে এলো রাত। ওদিকে বৃষ্টির হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা। বিয়ের দিন রাতে
একটা বিয়ের শাড়ি ও কিছু গহনা নিয়ে রুমে আসলো বর্ষার মা। বারান্দায় ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে বর্ষা। মাকে দেখে ফোনটা কেটে একটা হাসি রেখে টানল। এখানে কি করছিস? রুমে আয়, পার্লারের লোক এসে গেছে, আর পাত্রপক্ষ চলে আসবে একটু পর। বাইরে কাজ ও মেহমানদের আপ্যায়নে দৌড়াদৌড়ি করছে বৃষ্টি। বড় বোনের বিয়েতে তারও কিছু দায়িত্ব আছে, তাছাড়া বরের জুতা চুরির প্ল্যান তো আছেই। বর্ষাকে সাজিয়ে রেডি করে ফেলেছে। ওদিকে পাত্রপক্ষ চলে এসেছে। সবাইকে রুম থেকে বের করে এদিক ওদিক পায়চারি করছে বর্ষা। বারবার তিহানের নাম্বারে ফোন দিয়ে চলেছে সে। বিয়ের সব রেডি। হঠাৎ ভেতর থেকে আওয়াজ এলো, বর্ষাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা ঘর খুঁজেও বর্ষার কোনো দেখা পেল না কেউ। সবাই মিলে খুঁজেও কোনো হদিস পেল না বর্ষার। পেয়েছে শুধু টেবিলে একটি চিরকুট। হতাশার দৃষ্টিতে তাকিয়ে আছে বর্ষার বাবা। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। বিয়ের দিন কোণে পালিয়ে যাওয়া, তাও আবার লাভ অ্যারেঞ্জ ম্যারেজে। পাগড়িটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রাতও। বৃষ্টি বারবার ফোন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বর্ষার ফোন বন্ধ। রাতের বাবা রুদ্র ঠান্ডা মেজাজের মানুষ। ঠান্ডা মাথায় বৃষ্টির বাবাকে বলে ওঠে, আমাদের ডেকে এনে এভাবে অপমান না করলেও পারেন। আপনার যদি ফোনে আপনাদের মতামত জানিয়ে দিতেন তাহলে আমরা কখনোই আসতাম না এখানে। বর্ষার বাবা হাত দুটি জোর করে বলে ওঠে, আজ আমি নিজে আপনাদের সামনে লজ্জিত। নিজের মেয়ে যে এমন কাজ করবে তা ভাবতেও পারিনি আমি। পাশ থেকে রাতের মা বলে ওঠে, এমন একটা মেয়েকে নিজের পুত্রবধূ বানাবো ভেবেছিলাম, ভাবতেও লজ্জা হচ্ছে আমার, ছি ছি ছি। হঠাৎ রুদ্র চৌধুরী বলে ওঠে, দেখুন এত লোকজনের সামনে এখন আমাদের দুই ফ্যামিলির মান সম্মান নিয়ে টানাটানি পড়ছে। তাই আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আপনার অপর মেয়েকে বউ হিসেবে নিয়ে যেতে চাই। কথাটা শোনা মাত্রই যেন আকাশ থেকে পড়ল বৃষ্টি। মাথাটাও ধরে গিয়েছে সাথে সাথে। বোনের বিয়েতে আজ কত আনন্দ, কত মজা, বরকে নিয়ে কত কিছুই প্ল্যান করে রেখেছিল বৃষ্টি। আর শেষে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে তা কখনো ভাবতেও পারেনি বৃষ্টি। আপু তো এই ব্যাপারে আমাকেও কিছু বলেনি, আর কিছু ভাবতে পারছে না বৃষ্টি। আশেপাশে পরিস্থিতির দিকে তাকিয়ে থাকা ছাড়া আর এই মুহূর্তে কিছুই মাথায় আসছে না তার। পাশ থেকে রাতের মা বলে ওঠে, অসম্ভব, রাত এটা কিছুতেই মেনে নেবে না, কারণ লাইফটা রাতের, আমরা সিদ্ধান্তের ওপরে রাতের ওপর চাপ প্রয়োগ করতে পারি না। তখনই পাশ থেকে রাত বলে ওঠে, আমি রাজি। এটা বলেই সেখান থেকে সরে গেল রাত। চোখ দুটি লাল হয়ে আছে, রাগে কাঁপছে ঠোঁটজোড়া। বুঝে যাচ্ছে এই সিদ্ধান্তটা সে মন থেকে নয়, রাগের ক্ষোভ থেকেই নিয়েছে। মান সম্মানের কথা চিন্তা করে রাজি হয়ে যায় বৃষ্টির বাবাও। বৃষ্টির কাছে গিয়ে বলে ওঠে, মারে আমি জানি তোর ওপর অন্যায় হচ্ছে এটা, তবুও এটা একটা মান সম্মানের প্রশ্ন। আজ এত মানুষের সামনে আমার সম্মানটা নিচু করিস না মা। বাবা হয়ে তোর কাছে অনুরোধ করছি, আজ দেখিস অনেক সুখী হবি তুই জীবনে। প্লিজ মা, আজ কথাটা ফিরিয়ে দিস না তুই। বৃষ্টির বাবার হাত দুটি ধরে বলে ওঠে, আমার কারণে যদি তোমরা সম্মান ফিরে পাও তাহলে আমার কিছু বলার নেই বাবা। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। কবুল বলার পর মুহূর্তেই নিজেকে একটা নতুন মানুষ হিসেবে আবিষ্কার করল বৃষ্টি। আজ থেকে নতুন পরিচয় তার। আজ থেকে নিজের সব দায় দায়িত্ব একটা নতুন মানুষের। রাতের মুখেও কোনো হাসির আভাস নেই। একটু আগে শুধু কবুল বলার আগ মুহূর্তে একটা তার ছেলের হাসি দিয়েছিল সে। বৃষ্টি ভালোই বুঝতে পারছে এই হাসিতে তার সুখ নয়, জীবন তছনছ হওয়ার হাসি এটা। বাসর ঘরে বসে আছে বৃষ্টি। পুরো রুমটায় ফিনফিনে নীরবতা বিরাজ করছে। বাইরের লোকজনের কোলাহল কানে আসছে তার। বধূ সেজে সে ৩-৪ ঘন্টা ধরে বসে আছে এই ঘরে। রাতের আসার কোনো নাম গন্ধও নেই। কি থেকে কি হয়ে গেল তার জীবনটা, যেন প্রকৃতির মতো একটা ঝড় এসে গেল, এলোমেলো করে দিয়েছে তাকে। গতকাল এই সময়টাও তার চিন্তাধারা ছিল সম্পূর্ণ ভিন্ন, আর আজ তার নিয়তি তাকে কোথায় এনে দাঁড় করালো। গতকাল পর্যন্ত যাকে ভাইয়া বলে সম্বোধন করেছে, আজ কিনা সেই লোকটার স্ত্রী সে। ভয় যেন পিছু ছাড়ছে না তার। এভাবে বিয়ে হলো তাদের। আরেকজনের জন্য সাজানো ঘরটাতে সে আজ নিজে বউ সেজে বসে আছে, কিন্তু এই সাজে নেই কোনো মুগ্ধতার আভাস। কারণ এটা যে তার জন্য সাজানো হয়নি। এসির মাঝেও ঘামাচ্ছে বৃষ্টিকে। হাত পা ঠান্ডা হয়ে আছে। রাত কেন আসছে না, আসবে কিনা তাও সন্দেহ। 6 বছরের রিলেশন থাকার সত্ত্বেও বর্ষা যে ধোকাটা দিল তাকে, তাতে সে ঠিকঠাক আচরণ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কেন বর্ষা এমন করলো? ভালোবাসা থেকে কি অর্থটাই বড় হয়ে গেল তার কাছে? সম্মান বাঁচাতে রাতের হাতে তুলে দিয়েছে তাকে পরিবারের সবাই। বাবা কত সুন্দর করে বলে দিয়েছে, অনেক সুখী হবি তুই, কিন্তু ভালোবাসা যেখানে থাকবে না সেখানে আদৌ সুখ মিলবে? দরজা নাড়ানোর আওয়াজ পেয়ে একটু নড়ে চড়ে বসল বৃষ্টি। মুহূর্তে যেন এক ভিন্ন অনুভূতি হানা দিল মনে। পিটপিট করছে বুকের ভেতরটা। রুমে প্রবেশ করল রাত। বড় ঘোমটা টেনে বিছানায় বসে আছে বৃষ্টি। এক পা করে বিছানার পাশে এসে দাঁড়ালো রাত। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। চক্ষুজোড়া লাল বর্ণ ধারণ করে আছে। দেখেই বোঝা যাচ্ছে একটু আগে কেঁদেছে সে, প্রচুর কেঁদেছে। আঘাতের কান্না নয় এটি, প্রিয়জন হারানোর কান্না এটা। হৃদয় ভাঙার আর্তনাদ। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে বারান্দায় চলে গেল রাত। সিগারেটের প্যাকেটটা খুলে একটা সিগারেট মুখে তুলে নেয় সে। একদলা ধোয়ার সাথে এক নাগারে কাশির শব্দ কানে এলো বৃষ্টির। এক নিয়মে বসে আছে সে। বর্ষা কত কষ্টই না দিয়েছে তাকে। একের পর এক সিগারেট কাশির শব্দটা ভারী হয়ে এলো রাতের। আর চোখে বারান্দার দিকে তাকিয়ে আছে বৃষ্টি। তার স্বপ্নের রাতটা কি এমনই লেখা ছিল তার ভাগ্যে? এই রাত নিয়ে কত স্বপ্নই না বোনা ছিল তার মনে।
আর আজ একেই বলে ভাগ্যের লিখন। একের পর এক সব সিগারেট শেষ করে বারান্দা থেকে ঢুলতে ঢুলতে রুমে প্রবেশ করল রাত। আগে কখনো সিগারেট মুখে তোলেনি সে, আজ হঠাৎ হওয়ায় মাথাটা ধরে গিয়েছে তার। রুমে এসে এক ঝটকায় হাতটা ধরে খাট থেকে নামিয়ে নিল বৃষ্টিকে। চক্ষু জোড়া লাল করে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। মাথা নিচু করে রাতের সামনে দাঁড়িয়ে আছে বৃষ্টি। তোর মতো মেয়ের কোনো যোগ্যতাই নেই এই বিছানায় বসার। ওরে বাবা, অনেক সেজে শিশু দেখছি। তোকে আমি বিয়ে করে এনেছি, তার অর্থ এই নয় যে আমি সব ভুলে তোর সাথে ঢেঙে ঢেঙে করে সংসার করা শুরু করব। নেভার। তোকে আমি বিয়ে করেছি মাত্র ওই ফ্যামিলিকে শিক্ষা দেওয়ার জন্য। বাসর করতে আসছে, বাসর। দাঁত খটমট করতে করতে সাজানো রুমের সব ফুল ছিঁড়ে ফ্লোরে ফেলে দিতে থাকে রাত। রুমে থাকা সকল কাঁচের জিনিসগুলো একে একে ফ্লোরে ছুঁড়ে ফেলেছে রাত। ক্ষুদ্র ক্ষুদ্র কাঁচের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সারা রুমে। বৃষ্টির দিকে গরম চোখে তাকিয়ে বলে ওঠে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? গেট আউট ফ্রম মাই রুম। রাতের ধমকে কিছুটা কেঁপে ওঠে বৃষ্টি। কাপা গলায় বলে ওঠে, এত রাতে কোথায় যাব? এখানে কাউকে তো চিনি না আমি। ঠাস করে একটা চর পড়ে যায় বৃষ্টির গালে। যেখানে যাবি যা, প্রয়োজনে জাহান্নামে চৌরাস্তায় যা, তবুও আমার সামনে থেকে সর। তোকে যতই দেখছি ততই মেজাজ খারাপ হচ্ছে আমার। কাউকে চিনিস না তো আমাকে ভালো করে চিনিস যে ঠ্যাং ঠ্যাং করে বাসর করতে চলে এলি। আর সেদিন তোর উপর দয়া দেখিয়েছিলাম, তাই বলে আমি অতটা মহান নই। গালে হাত দিয়ে এখনও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি। শুধু এবার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে রাতের প্রতিটা কথায়। রাত এবার ঠান্ডা মাথায় বলে ওঠে, ওহ, এখন তো তুই আমার বউ। বের করে দিলেও লোকে খারাপ ভাবে। আজ থেকে এই সোফাটা তোর বিছানা। এই খাটের ত্রিসীমানায়ও আসার চেষ্টা করবি না। মনে রাখবি, তুই আমার বউ শুধুমাত্র নামে। ক্লান্তি নিয়ে এলোমেলো বিছানায় শুয়ে পড়ে রাত। বৃষ্টি এখনও ঠায় দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে ওখানে। তখনই চোখ পড়ল একটি সোনালি রঙের ছোট মাছ পানির জন্য মেঝেতে ছটফট করছে। তার থাকার পাত্রটাও যে একটু আগে মেঝেতে ফেলে টুকরো টুকরো করে ফেলেছে রাত। গাল থেকে হাত সরিয়ে মাছটাকে তুলে নিল বৃষ্টি। মাছটাকে বাঁচানোর জন্য আশেপাশে তাকায় সে। মনে হচ্ছে আজ মাছটাও তার মতো অসহায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল বৃষ্টি। শেষ রাতের দিকে হালকা চোখ লেগে এসেছিল তার। সকালে আবার ঘুম ভেঙে যাওয়ায় শরীরটা ভার হয়েছিল, তাই ফ্রেশ হয়ে একটা নীল রঙের শাড়ি পরে সে। রাত এখনও বেঘরে ঘুমাচ্ছে। পর্দা সরিয়ে দিতেই সকালের নব সূর্যের মিষ্টি কিরণে কিছুটা মুখে এসে পড়ছে তার। স্নিগ্ধ চুলেও ফর্সা মুখ সৌন্দর্য যেন আরও বেড়ে উঠেছে রাতের মধ্যে। বারান্দার ছোট চেয়ারটায় ফ্যাকাশে মুখ করে বসে রইল বৃষ্টি। তাকিয়ে আছে বাইরে রাঙা প্রভাতের কিরণে মেতে ওঠা প্রকৃতির দিকে। ঘুম ভাঙায় ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দোলনায় বসে রইল রাতের ছোট বোন আরশি। মা আর চৈতে মিলে নিচে সবার জন্য নাস্তা তৈরি করছে। আরশি দোলনায় বসে গুনগুন করে গান গাইছে। তখনই কেউ একজন এসে একটা চাটি মারে তার মাথায়। রাগে দাঁত মুখ খিচকে পেছনে তাকিয়ে দেখে হৃদ ভাইয়া একটা দাঁত কেলানো হাসি দিয়ে তার পাশে এসে বসল। হৃদ তার মামাতো ভাই। লোকটা চরম বিরক্তিকর। তার থেকে 4 বছরের বড়। রাত ও হৃদ সমবয়সী। দুজনের মাঝে মামাতো ফুফাতো ভাইয়ের চেয়ে বন্ধুত্বটাই গভীর। এই হৃদকে দেখলে রাগটা চরম পর্যায়ে চলে যায় আরশির। কারণ তার পেছনে একবার পড়লে নাকানি চুবানি খাইয়ে তারপর ছাড়বে। হৃদ একটা হাসি ফুটিয়ে বলে ওঠে, এভাবে তাকিয়ে আছিস কেন? খুব সুন্দর লাগছে বুঝি আমায়? লাগারই কথা, শ্বশুরমশাইয়ের একমাত্র জামাই বলে কথা। বাই দ্য ওয়ে, এভাবে তাকিয়ে থাকিস না, এই অবলা ছেলেটার প্রেমে পড়ে যাবি। আর সে একটু গাল মুচড়ে বলে ওঠে, এভাবে তাকিয়ে থাকিস না, প্রেমে পড়ে যাবি। তোমার মতো সাইকোর প্রেমে পড়বো আমি? কি আমি সাইকো? তুই আমার ফুপা ফুপির একমাত্র জামাইকে সাইকো বলতে পারলি? আর সে এবার বড় বড় চোখ করে তাকালো হৃদের দিকে। হৃদ আবারও বলে ওঠে, ওসব বাদ দে। শুনলাম ইদানিং কলেজের বেশ কিছু ছেলের সাথে ভাব জমিয়েছিস। কারা ওরা? তোমাকে বলবো কেন? তুমি কে? আর ওরা হলো আমার নতুন ফ্রেন্ড। দেখিস উল্টোপাল্টা কিছু করলে আমার শ্বশুরের কপাল পুড়বে। তুমি তো আনম্যারিড, তাহলে তোমার শ্বশুর আসলো কোথা থেকে? আর আমি কিছু করলে তোমার শ্বশুরের কপাল পুড়তে যাবে কেন? কারণ তার মেয়ে আমার মতো হ্যান্ডসাম ছেলে রেখে আরেকজনের দিকে চোখ দেওয়া, তাহলে আমি কি চেয়ে থাকবো? তাই আমার শ্বশুরের কপালই তো পুড়বে। তোমার কথার আগামাতা কিছুই বুঝতে পারছি না আমি। হৃদ এবার আরশির নাক টেনে দিয়ে বলল, বুঝবি বুঝবি, সময় হলে সবই বুঝবি। আমার এত চালাক শ্বশুরের মেয়ে হয়ে তুই কিভাবে এত মাথামোটা হলি সেটাই বুঝতে পারি না আমি। বলেই চায়ের কাপটা নিয়ে একটা মুচকে হাসি দিয়ে নিচের দিকে হাঁটা ধরল হৃদ। চোখ দুটি বড় বড় করে হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আরশি। মনে হচ্ছে এক্ষুনি চোখ দুটি বেরিয়ে আসবে। তার মানে উনি এতক্ষণ আমার বাবাকে ইনডিরেক্টলি শ্বশুর শ্বশুর বলে সম্বোধন করে গেলেন। আরশি বেশ কিছুক্ষণ ধরে ডাকছে রুমের বাইরে থেকে। বৃষ্টি বারান্দা থেকে এলো রুমে। রাত এখনও ঘুমের দেশে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে চেয়ে আছে বৃষ্টি। এই মানুষটাকে কতই না কষ্ট দিয়েছে আপু। এই মানুষটা যে তার স্বামী, এটা এখনও অবিশ্বাস্য তার কাছে। তবুও হাজার হোক, এখন এটা আমার সদ্য বিয়ে করা স্বামী। আচ্ছা, আমি চাইলেই কি তাকে আগের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারি না? আর আমি তার জীবন ঘুচিয়ে দিবই বা কোন অধিকারে? কারণ সে তো গতকালই বলে দিয়েছে তার স্ত্রী হওয়ার যোগ্যতা আমার নেই। নামেই মাত্র আমি স্ত্রী তার, অন্যথায় নয়। বৃষ্টি কিছুক্ষণ রাতের দিকে দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়ে আছে। আজ কেন জানি বড্ড মায়া লাগছে মানুষটা তার জন্য। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটা ধরে বৃষ্টি।
দরজা খুলতেই আরশি দাঁত কেলিয়ে বলে ওঠে, কি হলো ভাবি, তোমার আশিক তো দেখি বেঘরে ঘুমাচ্ছে, তাহলে দরজা খুলতে এত দেরি হলো কেন তোমার? আরশির কথায় কিছুটা লজ্জার ছাপ ভেসে ওঠে বৃষ্টির মুখে। বৃষ্টিকে নিয়ে চলে যায় আরশি। দেখে অনেক মেহমান বসে আছে ওখানে। বৃষ্টিকে দেখে সবাই কেমন ভ্রুম কুচকে তাকায় বৃষ্টির দিকে, যেন বৃষ্টি একটা আসামি আর বাকিরা তার বিচার করতে বসেছে। পাশ থেকে এক মহিলা রাতের মাকে বলে ওঠে, এটাই তাহলে বউ, দেখতে শুনতে তো ভালোই আছে দেখছি। পাশ থেকে আরেকজন বলে উঠছে, আরে ওই বোনটার শরীর স্বাস্থ্য আরও ভালো ছিল, কি মায়াবী মেয়ে ছিল সে, কিন্তু কে জানতো এত ভালো মেয়েটা এমন কাজ করে বসবে। আগের মহিলাটা আবার বলে ওঠে, আজকালকার মেয়েদের বোঝা বড় দায়, কখন মনে কি ফন্দি আটে তা বুঝাই মুশকিল। বড় বোনটা তো বিয়ের দিনই ব্যাটা মানুষ নিয়ে ভাগছে, আর যার বড় বোনের চরিত্র এমন, সেখানে ছোট বোনটাও আর কেমনই বা হবে। এখন এটা টিকলেই হলো। ওদের কথা শুনে চোখের কোণে পানি জমে গেল বৃষ্টির। তবুও মুখ বুজে সব সহ্য করছে মাথা নিচু করে। পাশ থেকে আরশি বলে ওঠে, আচ্ছা চাচি, আপনারা এমনভাবে কথা বলছেন যেন আপনার ছেলের গলায় ধরে আমরা কাউকে ঝুলিয়ে দিয়েছি। তাছাড়া ভাইয়ার স্মৃতিতে বিয়েটা হয়েছে, সে যদি ভালো থাকে তাহলে আপনাদের এত জ্বলে কেন? নাকি আপনার মেয়েকে বিয়ে করেনি দেখে তাই এমন জ্বলছে? মহিলাটা চোখ রাঙিয়ে বলে ওঠে, দেখলেন আজকাল মেয়েরা কেমন চটচট কথার উত্তর দিয়ে দেয়। মুরব্বীরা কথা বলার সময় কথা মাটিতে পড়তে পারে না, তার আগেই তুলে নেয় মুখে। পাশের মহিলাটা একটু নড়ে চড়ে বসে, আচ্ছা মা, তোমার নাম কি? বৃষ্টি কাপা গলায় ছোট্ট করে উত্তর দেয় বৃষ্টি, বাহ, দুই বোনের নামে তো বেশ ভালোই মিল আছে। তো তোমার বোনটা এভাবে বিয়ের দিন ভেঙে গেল কেন? ছেলেটার সাথে কি আগে থেকে সম্পর্ক ছিল তার? সবার এমন আহম্বিক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না বৃষ্টি, তাই চুপচাপ সব শুনে যাচ্ছে সে। তাদের কোনো কথাই স্বস্তিকর নয়, প্রতিটি কথায় যেন অস্বস্তি তৈরি করছে মনে। যেখানে একটা মেয়ের বিয়ের পর কত মানুষ আসবে তাকে দেখার জন্য, সকলে হাসি খুশিভাবে সময় কাটাবে তার সাথে, নতুন বউ নিয়ে থাকবে সকলের মনে খুশির উত্তেজনা, আর সেখানে তাকে আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার এবং বোনের চরিত্রের ইন্টারভিউ দিতে হচ্ছে। বিয়েটা এভাবে হওয়া, বাসরাতে স্বামীর কাছে অপমানিত হয়ে চর খাওয়ার দৃশ্য, সত্যি তার ভাগ্যটা অতুলনীয় ভাগ্য হিসেবে চিহ্নিত। নিয়ম অনুসারে আজ মেয়ে পক্ষরা এই বাড়িতে আসার কথা, কিন্তু সেটাও ক্যান্সেল করে দিয়েছে রাত। ওই বাড়ি থেকে কেউ আসেনি। আজ রুমের এক কোণে বসে আছে বৃষ্টি, শুধু চোখের কোণে গড়িয়ে পড়া পানিগুলো হাত দিয়ে মুছে নিচ্ছে সে। রাত সেই সকালে বেরিয়েছে, এখনও ফিরেনি বাড়িতে। আর সে রুমে আসতেই তড়িঘড়ি করে চোখের পানি মুছে গাল টেনে একটা হাসি দিল বৃষ্টি। তবুও কান্নার ভাবটা আরশির চোখে এড়ল না। বৃষ্টির চোখের জল মুছে দিয়ে বলে ওঠে, কেঁদো না ভাবি, একসময় দেখবে সব ঠিক হয়ে যাবে। ভাইয়া আসলে এমন ছিল না, বাবা মায়ের মুখের ওপর সে কোনোদিনও কথা বলেনি। এই একটা কষ্টই পাল্টে দিয়েছে তার জীবনটা। এত বছরের ভালোবাসা ভুলতে তো একটু সময় লাগবে, এটাই তো স্বাভাবিক। কিছু মেয়েদের জীবনটাই এমন, কিছু কিছু পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়াটাও একটা বড় সংগ্রাম। কেঁদো না ভাবি, এই সুন্দর মুখে কান্নাটা একদম বেমানান। একটু হাসো, আয়নায় গিয়ে দেখো নিজেকে কত সুন্দর লাগবে ওই হাসিতে। হঠাৎই আরশিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল বৃষ্টি। এভাবে কেটে গেল আরও দুদিন। রাতে সবাই মিলে খাচ্ছে টেবিলে। আরশি বৃষ্টিকে বসিয়ে দিল রাতের পাশে। চুপচাপ বসে প্লেট টেনে নিল রাত। রাতের মা ইশারা করে রাতের প্লেটে খাবার তুলে দিতে বলল বৃষ্টিকে। মায়ের কথা মতো কাঁপা হাতে রাতের প্লেটে খাবার তুলে দিচ্ছে বৃষ্টি। হাতটা কাঁপছে তার। হঠাৎই রাত উঠে দাঁড়ায় খাবার ছেড়ে। কিরে, আবার কি হলো? উঠে গেলি কেন? ইচ্ছে হলো তাই। হনহন করে হেঁটে রুমে চলে গেল রাত। মুখটা গোমরা করে মাথা নিচু করে রইল বৃষ্টি। সকলে খেয়ে নেয় বসে। বৃষ্টিকে দিয়ে রাতের খাবারটা রুমে পাঠিয়ে দেয় তার বাবা। ভয়ে ভয়ে খাবারগুলো রাতের পাশে রেখে বলে ওঠে, দয়া করে আমি দোষ করলে খাবারের ওপর রাগ দেখাবেন না, শরীর খারাপ করবে, খাবারটা খেয়ে নিন। রাত শুয়ে থাকা অবস্থায় বলে ওঠে, নিয়ে যাও এগুলো। বৃষ্টি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কি করবে বুঝতে পারছে না সে। রাত হুট করে উঠে খাবার সহ প্লেটটা ছুঁড়ে মারল ফ্লোরে। এক পাশে দাঁড়িয়ে একটু কেঁপে ওঠে বৃষ্টি। তার শরীর দিয়ে একটা শীতল শিহরণ বয়ে গেল। খিদে নেই বললাম, কানে কথা যায় না? আর একদম আমার সামনে ভালো সাজতে আসবি না, যতটুকু আছিস ততটুকুতেই পড়ে থাক, এর চাইতে বেশি আগানোর চেষ্টা করবি না বলেই হনহন করে ছাদে গিয়ে সিগারেট ধরালো রাত। সেখানে দাঁড়িয়ে থেকে একটা বড় নিঃশ্বাস নিল বৃষ্টি। রাত তখন গভীর। হঠাৎ ঘুম ভেঙে গেল বৃষ্টির। কানে এলো নিঃশব্দে কিছু কান্নার আওয়াজ। সোফা থেকে নেমে ধীর পায়ে বেলকনির দিকে এগিয়ে গেল বৃষ্টি। দেখে চাঁদের আলোয় বেলকনিতে বসে বর্ষার ছবি হাতে নিয়ে নীরবে কেঁদে যাচ্ছে রাত। চোখের জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। নীরবে রাতের পাশে গিয়ে বসল বৃষ্টি। একবার বৃষ্টির দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে রইল রাত। আজ আর বৃষ্টিকে কিছু বলছে না রাত। ইচ্ছে করছে সব কষ্ট আজ বৃষ্টির সাথে ভাগাভাগি করে নিতে। বৃষ্টিও চুপচাপ বসে তার কাঁধে একটি হাত রাখল। সে কখনো ছেলেদের এভাবে কাঁদতে দেখেনি। দেখেছে মায়ের মার খেয়ে ছোট ছোট বাচ্চারা কান্না করছে, কিন্তু বড় হওয়ার পর এভাবে কোনো ছেলেকে কাঁদতে দেখেনি সে। বর্ষা কি আঘাতটাই না দিয়েছে তাকে? কেটে গেল আরও 2 দিন। আজ বৃষ্টিকে নিতে এসেছে তার বাবা।
বিয়ের পর স্বামীসহ বাপের বাড়ি 2-1 দিন থেকে আসার প্রথাটা আমাদের সমাজে প্রচলিত, কিন্তু রাত ওই বাড়িতে যেতে নারাজ। যেতে হলে বৃষ্টি একাই যাবে। অনেক জোরাজুরি করেও রাতকে নিতে পারেনি কেউ। রাতের বাবা বৃষ্টির বাবাকে বুঝিয়ে বলল ব্যাপারটা, দরকার হলে রাত ওই বাড়ি থেকে নিয়ে আসতে যাবে বৃষ্টিকে। অবশেষে রাজি হয়ে যায় বৃষ্টির বাবাও। বৃষ্টিকে নিয়ে চলে যায় সে। রাত 8টা, একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে আরশি। শরীরটা ভালো নেই আজ। সকালে বৃষ্টিতে ভিজে জ্বর উঠেছে। সন্ধ্যায় ডাক্তার এসে ঔষধ লিখে দিয়ে গেছে। ঘুমাচ্ছে সে। হঠাৎ খেয়াল করলো তার দিকে কেউ একজন ঝুঁকে মাথায় পট্টি দিচ্ছে। চোখ খুলতে দেখে হৃদ ভাইয়া। মা বাবা কেউই পাশে নেই। হৃদকে দেখে এক লাফে বিছানা থেকে উঠে বসে সে। হৃদ উত্তেজিত হয়ে বলে ওঠে, আরে আরে কি করছিস, তোর তো জ্বর। শুয়ে থাক, আমি মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি। আপনার সাহস তো দেখছি কম না, আমার বেডরুমে চলে এলেন, তাও আবার রাতে। আর সে কথাটা যেন ফুঁ দিয়ে ফেলে দিল রাত। শান্ত গলায় বলে ওঠে, কিছু খাবি? না। তুই যে ঘুমের মাঝেও বকিস তা তো আগে জানা ছিল না। এই কার সাথে এমন বকিস রে তুই? হৃদের কথা একটু অসহ্যকর ভাব নিয়ে চোখ মুখ কুচকে তার দিকে তাকায় আরশি। আমি মোটেও ঘুমের মধ্যে বকি না হৃদ ভাই, তুমি সবসময় আমায় নিয়ে ফাজলামো করো। এবার হৃদ একটু নড়েচড়ে বসে। ফাজলামি করবো কেন, যা সত্য তাই তো বলেছি। কার সাথে কথা বলিস রে এত? আমায় নিয়ে স্বপ্নটপ্ন দেখিস নাকি? বলেই একটা দাঁত কেলানো হাসি দেয় হৃদ। এই জ্বরের ঘোরেও নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আরশির। চোখ মুখ খিচে বলে ওঠে, তোমাকে নিয়ে দেখা ওটা স্বপ্ন হতে পারে না, ওটা হবে দুঃস্বপ্ন। তার মানে তুই স্বীকার করে নিলি যে তুই আমায় নিয়ে দুঃস্বপ্ন হলেও দেখিস। তাহলে চিন্তা করে দেখ, তুই যাই বলিস তোর স্বপ্নে কিন্তু আমার মতো সুপুরুষই থাকে। নিজের বোকামিতে আরশি আমতা আমতা করে বলে ওঠে, তুমি যাও তো হৃদ ভাই, আমার মাথা ধরে যাচ্ছে। আর নিজেকে যে সবসময় সুপুরুষ দাবি করো, তাহলে একটা মেয়ের বেডরুমে অনুমতি ছাড়া ঢুকে পড়াটা কোনো সুপুরুষের কাজ একটু বলবে? কোনো সুপুরুষেরই নিজের স্ত্রীর রুমে আসতে অনুমতি নেয় না, তেমন আমিও। আর হবু স্বামীর সাথে এমন বিহেভ করা আদৌ কি ঠিক? হৃদের কথায় চক্ষুজোড়া বড় বড় করে তাকায় আরশি। এই বড় বড় চক্ষুজোড়া হৃদের মুখের পানে স্থির হয়ে আছে। বস, আমি খাবার নিয়ে আসছি। খাওয়া শেষ করে ঠিকঠাক ঔষধ খেয়ে নিবি, দেখবি জ্বর চলে গেছে। তুই একটু বস, আমি যাব আর আসবো। এটা বলেই আরশির ডান গালে একটা চুমু এঁকে দিয়ে পানির পাত্রটা আর পট্টি দেওয়ার কাপড়টা নিয়ে হনহন করে রুম থেকে বের হয়ে গেল হৃদ। আরশি যেন এবার অবাকের সপ্তম আকাশে অবস্থান করছে। গালে হাত দিয়ে তাকিয়েছিল হৃদের চলে যাওয়ার দিকে। কি অসভ্য ছেলে রে বাবা। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে সবাই। রুদ্র চৌধুরী রাতকে উদ্দেশ্য করে বলে ওঠে, আগামীকাল বৃষ্টিকে নিয়ে গিয়ে আসবি ওই বাড়ি থেকে। বাড়ির নতুন বউ বাবার বাড়ি গেছে, আর তুই একটিবার খোঁজ খবরও নিলি না। এটা কেমন ধরনের ব্যবহার রাত? আগামীকাল গিয়ে নিয়ে আসবি বৃষ্টিকে। সরি বাবা, তুমি ভালো করে জানো ওই বাড়িতে আমি যেতে ইচ্ছুক নই। আর এসব উস্কো ঝামেলায় আমাকে না জড়ালেই খুশি হব। ঝামেলা? যেটাকে তুই ঝামেলা মনে করছিস ওটা তোর দায়িত্বের মধ্যে পড়ে। আর তাছাড়া বৃষ্টি এখন তোর বিয়ে করা স্ত্রী, আর তার সব দায়িত্ব এখন তোরই। কথা না বাড়িয়ে যা বলছি তাই করবি। খাবার টেবিল থেকে উঠে হনহন করে রুমে চলে গেল রাত। ছেলের এমন আচরণে একটা হতাশার নিঃশ্বাস ছাড়ল রুদ্র চৌধুরী। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। এই অদ্ভুত জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় তাদের। যে বাড়িতে তার জন্ম, যে বাড়িটা 18 থেকে 20 বছর ধরে নিজের বাড়ি বলে মনে করত, সেই বাড়িতেই তাদের একসময় অতিথি হয়ে আসতে হয়। বৃষ্টি বাবার বাড়ি আসার আজ কয়েকদিন হয়ে গেল, তবুও একটিবার ফোন দিল না রাত। শাশুড়ির কাছ থেকেই রাতের খোঁজ খবর নিতে হয় তার, এমনকি নিতেও আসলো না তাকে। এতে একটু অবাক হলো না বৃষ্টি, কারণ এমনটাই হওয়ার কথা। নিজেকে বড্ড বেহায়া মনে হচ্ছে তার। এত অবহেলার পরও ওই বাড়িতে পড়ে আছে, বেড়াতে আসছে, আবার ফিরেও যাচ্ছে। এতে যেন একটু ভ্রুক্ষেপ নেই রাতের। আরও 2-1 দিন থাকতে বললেও থাকলো না বৃষ্টি। বৃষ্টিকে দিয়ে আসছে তার বাবা। আজ কিছু বলছে না সে, হয়তো বুঝতেই পারছে তার মেয়ে ওই বাড়িতে কতটা সুখে আছে। জানালা দিয়ে বিষণ্ণ মনে বাইরের দিকে তাকিয়ে আছে বৃষ্টি। বৃষ্টির দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিল তার বাবা। ঘরে প্রবেশ করতে আরশি দৌড়ে এসে জড়িয়ে ধরে বৃষ্টিকে। কেমন আছো ভাবি? ভালো, তুমি? খারাপ থাকলেও এখন তোমাকে দেখে ভালো হয়ে গেলাম। আরশির কথায় হেসে দিল বৃষ্টি। রুদ্র চৌধুরীকে সালাম করে উঠে দাঁড়ায় বৃষ্টি। রাতের মাকে সালাম করে উঠে দাঁড়াতে বৃষ্টিকে জড়িয়ে নেয় সে। ঘরের লক্ষ্মী ফিরে এসেছে বলে ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে চলছে রাত। বৃষ্টি রাতকে দেখে আর চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। বৃষ্টির দৃষ্টি খেয়াল করতেই সেখান থেকে চলে গেল রাত। ব্যাগটা তুলে বৃষ্টিকে নিয়ে রুমের দিকে হাঁটা ধরল আরশি। একটা জোরপূর্বক হাসি রেখে টেনে হাঁটা ধরল বৃষ্টিও। ছাদে ফুলের টবগুলোতে পানি দিচ্ছে বৃষ্টি। ফুল ফোটার সময় হয়ে গেছে গাছগুলোতে। আরশি গেছে কলেজে। প্রতিদিন আরশির সাথে কলেজে চলে গেলেও আজ যায়নি সে। এক্সামও ঘনিয়ে এসেছে তার, তবুও যেন নিজেকে প্রস্তুত করতে পারছে না। পেছন থেকে মায়ের কণ্ঠ পেয়ে ঘুরে তাকালো বৃষ্টি। কিছু বলবেন মা? এদিকে আসো। হ্যাঁ মা, বলুন। মা, আমি জানি এখানে তোমার সাথে যাই হচ্ছে সব অন্যায় হচ্ছে, ভুলটা তো তোমার না, তবুও সব দিক থেকে কষ্টটা তোমারই পেতে হচ্ছে। বিশ্বাস করো, রাত এমন ছিল না। ভালোবাসা নামক একটা ধোঁকা এলোমেলো করে দিয়েছে তার জীবনটা। একটা সতেজ বৃক্ষ যখন শুকনো হয়ে ঢলে পড়ে, তখন তার গোড়ায়ও পানি দিয়ে প্রাণ ফিরিয়ে আনা সম্ভব।
আর আমার রাত এখন সেই বৃক্ষটার মতোই। একটা ধোঁকা তাকে যতটা আঘাত করেছে ঠিক ততটাই ভালোবাসার প্রয়োজন তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। আর আমার মনে হয় সেটা তুমি পারবে। আমার ছেলেটাকে আগের মতো করে দিও তুমি। আমি চেষ্টা করব মা। ভালোবাসার গভীরতা তারাই মাপতে পারে যারা এটা পেয়েও খুব নির্মমভাবে হারিয়ে ফেলে। তুমি অনেক সুখী হবে মা, অনেক সুখী হবে। এটা বলেই চোখের কোণের জলটা মুছে হাঁটা ধরল রাতের মা। ওখানে এখনও বসে আছে বৃষ্টি। আবারও এই পরিবারের জালের মধ্যে জড়িয়ে গেল সে। যখনই ভাবে এসব ছেড়ে অনেক দূরে চলে যাবে, তখনই নিজেকে এটা বুঝতে হয় যে যদি সে চলেও যায় তাহলে তার আর বর্ষার মাঝে তফাৎটা কি থাকবে। আবারও এলোমেলো হয়ে যাবে পরিবারটা। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব। এমন একটা সময় আসবে যখন এসব সমস্যা থাকবে না। কিন্তু কবে আসবে সেই সুদিন? এভাবেই কেটে গেল একটি মাস। এই একটি মাসে কিছুই পরিবর্তন হয়নি, শুধু রাতের পাগলামোগুলো কিছুটা পরিবর্তন হয়েছে। হয়তো সে নিজেও তখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। কিন্তু বৃষ্টির প্রতি অবহেলাটা এখনও তার মাঝে বিদ্যমান। বৃষ্টিকে এখনও এড়িয়ে চলে সে। সন্ধ্যা 7টা। সোফায় বসেছিল বৃষ্টি। কর্নিং বেলের শব্দ আসে কানে। উঠে গিয়ে দরজাটা খুলে দেয় বৃষ্টি। দেখে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে বাইরে। বৃষ্টিকে দেখে মুখটা কুঁচকে বলে ওঠে, রাত আছে? না, নেই। তাহলে স্যার আছে? না, কেউই নেই। বুঝলাম না, আজ অফিস থেকেও তাড়াতাড়ি চলে এসেছে আর আমাকেও রাত কিছু বলে আসেনি। আচ্ছা ঠিক আছে, রাত আসলে বলবে তাকে কেউ খুঁজতে এসেছে। আর কিছু না বলে সেখান থেকে প্রস্থান করলো মেয়েটা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি। কিছুই বুঝতে পারছে না সে। রাত আসলে তাকে বলে আসতে হবে কেন? আর এমনভাবে বলছে যাতে রাত ওর খুব কাছের কেউ। আচ্ছা, রাত কি তাহলে বাইরের অন্য একটা সম্পর্কে জড়িয়ে আছে? কথাগুলো ভাবতে যেন কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে তার। মাথাটা ঘুরছে, বুকের ভেতরটায় চিনচিন ব্যথা অনুভব করছে মুহূর্তেই। কিন্তু এমন কেন মনে হচ্ছে তার? সে তো রাতের কেউ না। না, কিছুই ভাবতে পারছে না সে। মাথাটা প্রচুর ধরে গেছে তার। ওই দিন রাতকে কিছু বলার সাহস পায়নি বৃষ্টি। ভয়ের সাথে কিছুটা অভিমানও ভর করেছিল মনে। শেষ বিকেলের দিকে ছাদে দাঁড়িয়েছিল রাত। থালার মতো লাল সূর্যটা আজ দেখতে পারছে না সে। সারা আকাশ মেঘে ঢেকে আছে। পুরো আকাশটা কালো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হালকা বাতাসে চুলগুলো নড়াচড়া করছে রাতের। বৃষ্টি এসে দাঁড়ায় তার পাশে। তার খোলা চুলগুলো উঠছে বাতাসে। আপনার যে বাইরের সম্পর্ক আছে জানতাম না তো। কথাটা একটু অভিমানী সুরে বলল বৃষ্টি। বৃষ্টির কথায় ভ্রু কুঁচকে তাকালো রাত। বৃষ্টি আবার বলে ওঠে, গতকাল সন্ধ্যায় আপনার গার্লফ্রেন্ড এসেছিল বাসায়। আপনাকে খুঁজেছিল। বাসায় ছিলেন না, তাই আবার চলে গেছে। বৃষ্টির কথায় কোনো প্রতিউত্তর দিল না রাত। শুধু একটা হাসি রেখা টেনে অন্যদিকে তাকিয়ে রইল। রাতের কোনো উত্তর না পেয়ে কান্নার ভাব চলে এলো মুখে। হয়তো ভেবেছিল রাত বলবে, না ও আমার গার্লফ্রেন্ড না, এমনি বন্ধু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই জাতীয় উত্তর আশা করেছিল, কিন্তু রাত কিছু বলেনি। তাহলে কি মেয়েটার সাথে রাতের সম্পর্কটা গভীর? কান্নার ভাবটা চেপে রেখে একটু অভিমানী সুরে বলে উঠল, আমাদের সম্পর্কটা কি এমনই থাকবে? হয়তো। এটুকু বলে পকেটে হাত রেখে হাঁটা ধরল রাত। ওভাবেই দাঁড়িয়ে রইল বৃষ্টি। কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি নেমে আসলো। বৃষ্টিতে ওভাবে দাঁড়িয়েই ভিজতে থাকলো বৃষ্টি। এই বর্ষণ কি পারে না তার সব কষ্ট ধুয়ে মুছে শেষ করে দিতে? খেয়ে দিয়ে শুয়ে পড়ল সবাই। প্রতিদিনের মতো সোফায় গিয়ে শুয়ে পড়ল বৃষ্টি। শরীরটা কেমন কাঁপছে, শীতল ভাব অনুভব করছে সে। হয়তো সন্ধ্যায় ভিজে জ্বর চলে আসছে ধীরে ধীরে। বৃষ্টি হঠাৎ অনুভব করল তাকে কেউ ঘুমের মাঝে কোলে তুলে নিয়ে হাঁটছে। পিটপিট করে চোখ খুলতে দেখে রাত। রাত কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিল বৃষ্টিকে। এই প্রথম রাতের স্পর্শ অনুভব করল বৃষ্টি। জ্বরের ঘরেও যেন অদ্ভুত ভালো লাগা কাজ করলো তার মাঝে। চুপচাপ চোখ বন্ধ করে আছে সে। বৃষ্টিকে বিছানায় শুয়ে পাতলা কম্বলটা গায়ে টেনে দিয়ে পাশে বসে কপালে হাত বোলাচ্ছে রাত। বৃষ্টি হঠাৎ অনুভব করলো তাকে কেউ ঘুমের মাঝে কোলে নিয়ে হাঁটছে। পিটপিট করে তাকাতেই চোখ পড়ে সামনে রাতের মুখের দিকে। হঠাৎ এমন হওয়ায় পুরো ব্যাপারটাই যেন স্বপ্ন মনে হচ্ছে বৃষ্টির। রাত আর তাকে কোলে তোলা ইম্পসিবল। চোখ দুটি বুঝে রইল বৃষ্টি। এই প্রথম রাতের স্পর্শ অনুভব করছে সে। জ্বরের ঘোরে যেন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মাঝে। আজ রাত যে পথে হাঁটুক না কেন, এই পথটা যেন হয় এক অফুরন্ত পথ। বৃষ্টিকে নিয়ে বিছানায় শুয়ে দিল রাত। পাতলা কম্বলটা গায়ে টেনে দিল। মাথার পাশে বসে তাকিয়ে আছে বৃষ্টির মুখের দিকে। হাতটা কপালে রেখে জ্বর চেক করছে সে। চোখ বুঝে মুহূর্তটা ভালোই উপভোগ করছে বৃষ্টি। কাত হয়ে জড়িয়ে ধরে রাতকে। মাথার পাশে বসায় কোমর ধরে জড়িয়ে ধরার সুবিধাটা ভালোই হয়েছে তার। কিন্তু তাও আজ রাত কিছু বলছে না, শুধু চুপচাপ চেয়ে আছে বৃষ্টির দিকে। আবার কখন যে ঘুমিয়ে পড়ল তাও খেয়াল করেনি বৃষ্টি। কিছুক্ষণ পর চোখ খুলতেই চারপাশে সবাইকে দেখতে পেল সে। পাশে বসে ঔষধ লিখে রাতকে দিল ডাক্তার। অপর পাশে বাবা মা আরশি সবাই বসে আছে। ডাক্তারকে এগিয়ে দিতে চলে গেল রাত। বৃষ্টি পিটপিট করে তাকাচ্ছে সবার দিকে। সবাইকে দেখে মনে হচ্ছে যেন এক মস্ত বড় কাণ্ড পাকিয়ে ফেলেছে সে। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে চারদিকে। ভোরের আলো পুরোপুরিভাবে ফুটে উঠেছে। বিছানায় কম্বল মুড়িয়ে আরাম করে শুয়ে আছে বৃষ্টি। আর রাতকে দেখল ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে।
বৃষ্টি এইবার শিওর হলো যে গতকাল রাতের ব্যাপারটা স্বপ্ন নয়, সত্যি রাত তাকে কোলে নিয়ে হেঁটেছে। তাহলে কি রাত আর আমি একই বিছানা ছিলাম আজ? ভাবতে লজ্জায় শিউরে উঠল বৃষ্টি। রাতের দিকে তাকিয়ে দেখে একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিচে চলে গেল সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 7টা। বাইরে সোনালি রোদটা ধীরে ধীরে প্রখর হয়ে উঠেছে। পাখিদের কিচিরমিচির শব্দটাও কমে গিয়েছে অনেকটা। এখন শরীর কিছুটা হালকা লাগছে বৃষ্টির, তবে মাথাটা এখনও কিছুটা ধরে আছে। ধীর পায়ে বিছানা থেকে নেমে নিচে চলে গেল সে। দেখে মা আর চৈতি মিলে নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে দিচ্ছে। তাদের দেখে কিচেনের দিকে এগিয়ে যায় বৃষ্টি। মনে একটা অপরাধ বোধ কাজ করছে তার। বাড়ির বউ পড়ে ঘুমাচ্ছে আর শাশুড়ি রান্না ঘরে। মা, আপনি কেন কষ্ট করছেন? চৈতিকে বললেই তো সে আমায় ডেকে দিত। আমি পড়ে ঘুমাচ্ছি আর আপনি কষ্ট করছেন, ব্যাপারটা কি মানানসই বলুন? রাতের মা রাত্রি চৌধুরী মুখে একটা হাসি রেখা টেনে বলে ওঠে, তোমার শরীর কেমন লাগছে এখন? এখন মোটামুটি ভালো লাগছে মা। রাত্রি চৌধুরী বৃষ্টির কপালে হাত রেখে বলে ওঠে, জ্বর তো দেখছি এখনও আছে। আচ্ছা, তুমি কি এখনও বাচ্চায় রয়ে গেলে যে গতকাল সারা বিকেল বৃষ্টিতে ভিজলে? এখন জ্বর বাঁধিয়ে ফেললে? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর রাত কি ওষুধগুলো এনেছে? কোনো অন্য বাড়ির একটা মেয়ের কাজ আমার কেন করতে হবে? আমি কি তার কাজের লোক নাকি? যত সব ফাউল কথাবার্তা। পাশের চেয়ার টেনে বসতে বসতে কথাটা বলল রাত। হাসি মুখটা যেন নিমিষে মলিন হয়ে যায় বৃষ্টির। সত্যিই তো সে অন্য বাড়ির মেয়ে। সুযোগ বুঝে ঠিকই খোঁচাটা দিয়ে দিল রাত। মুখটা গোমরা করে উপরে চলে যায় বৃষ্টি। ওদিকে কোনো ভ্রুক্ষেপ না করে নাস্তা করতে ব্যস্ত রাত। যেন বৃষ্টির অভিমানটা তার চোখেই ধরা পড়েনি। পাশ থেকে রাত্রি চৌধুরী বলে ওঠে, দিলি তো মেয়েটার মন খারাপ করে। আচ্ছা, একটা কথা বলতো, কেন ওর সাথে এমন করিস তুই? দোষটা কি তার যে সবকিছু তাকেই সহ্য করতে হবে? কখনো একটু ভালো ব্যবহার করিসনি মেয়েটার সাথে? জীবনে মানুষ কষ্ট পায়, প্রতারিত হয়, আরও কত কিছুই হয় মানুষের জীবনে। তাই বলে তার জেদ অন্য কারোর উপরই ফেলতে হবে? একটা মেয়ের নতুন বাড়িতে নতুন বউ হয়ে এসে সবকিছু ঘুচিয়ে তুললেও কয়েক মাস সময় লাগে। মনের মাঝে থাকে পরিবার ছেড়ে আসার কষ্ট। আর সেখানে যদি তার জীবন স্বামী শ্বশুর বাড়ির অবহেলায় ডুবে থাকে, তাহলে তার মনের অবস্থাটা কেমন তা শুধু নিজেই সে বুঝতে পারে। আর বিয়েটাতে তো তুই নিজেই সম্মতি দিয়েছিস, তাহলে কেন এমন করছিস মেয়েটার সাথে? তুই এখন অবুঝ নয়। যদি পারিস বৃষ্টির জায়গায় নিজেকে কল্পনা করে দেখিস। এটুকু বলে কিচেনের দিকে হাঁটা ধরে রাতের মা। রুদ্র চৌধুরীও এসে নাস্তা করছে। খাওয়া শেষ করে একটা প্লেটে কিছু নাস্তা নিয়ে উপরে চলে যায় রাত। বিষণ্ণ মনে খাটের ওপর পা ঝুলিয়ে বসে আছে বৃষ্টি। রাতকে দেখে দাঁড়িয়ে যায় সে। হাত দুটো একটু কাচুমাচু করে সেখান থেকে সরে যেতে পেছন থেকে হাতটা চেপে ধরল রাত। আমাকে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি কোনো এলিয়ন নই। আর অভিমানী মুখও তোমাকে হেব্বি লাগে। এখন যাও, অভিমান দূর করে ফ্রেশ হয়ে আসো। চলে যেতে চেয়েও রাতের কথা এবার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি। বৃষ্টিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাত উঠে বৃষ্টির হাত ধরে টেনে নিয়ে গেল ওয়াশরুমে। বৃষ্টিকে আয়নার সামনে দাঁড় করিয়ে ব্রাশে পেস্ট লাগিয়ে বৃষ্টির দিকে বাড়িয়ে দেয় রাত। নাও এটা, এখন কি তোমাকে আমার ব্রাশও করিয়ে দিতে হবে? না, আমি নিজের কাজ নিজে করতে পারবো। অন্যবারই মানুষের জন্য আপনাকে কষ্ট করতে হবে না। বৃষ্টি ফ্রেশ হয়ে বের হয়ে ওয়াশরুম থেকে হাত মুখ মুছে আয়নার সামনে বসে পড়ে সে। রাত হাতটা ধরে তার পাশে বসায় বৃষ্টিকে। এখন তোমার বডি ট্রিটমেন্ট করার সময় নয়, শরীরের যত্ন নেওয়ার সময়। খেয়ে ওষুধ না খেলে সুস্থ হবে কি করে? দেখে হা করো। রাত একে একে খাইয়ে দিল বৃষ্টিকে। খাওয়া শেষে ঔষধগুলো খাইয়ে দিল। দুটো ঔষধ বড় হয় সেগুলো ভেঙে দিল রাত। আপনি না বললেন ঔষধ আনেননি? তাহলে চিন্তা করো না, ঘর থেকে উল্টো পাল্টা ওষুধ খাওয়াচ্ছি না তোমাকে। তুমি যখন ঘুমাচ্ছিলে তখন নিয়ে আসলাম। রাত বৃষ্টিকে খাইয়ে উঠে আসার সময় আবার দাঁড়িয়ে বলে ওঠে, শোনো, এই বাড়িটা তোমারও। যাই হোক, তুমি এখন এই বাড়ির বউ। সো ভয় নয়, নিজের বাড়িতে অধিকার নিয়ে চলবে। তাছাড়া এই বাড়িতে আসার পর থেকে শুধুই কষ্ট পেয়েছো তুমি। বাসরাতেও তোমার সাথে অস্বাভাবিক আচরণ করেছি আমি। রাগের বশে তোমার গায়েও হাত তুলেছি। এই বাড়িতে তোমাকে হাতের আঘাতে না হলেও মুখের আঘাতে কষ্ট দিয়ে এসেছি দিনের পর দিন। বিশ্বাস করো, আমি এসব কেন করছি তা আমি নিজেও জানি না। আমি সত্যি আমার ব্যবহারের জন্য লজ্জিত। পারলে আমায় ক্ষমা করে দিও। আপনি নিজেকে এতটা ছোট করে দেখবেন না প্লিজ। আপনার তো কোনো দোষ নেই এতে। আমার পরিবার থেকে আপনি যেই আঘাতটা পেয়েছেন তাতে স্টপ। বর্ষা তোমার পরিবারের কেউ না। তোমার পরিবারের কিছু হলেও তোমার কেউ না, কারণ তুমিও এখন ওই বাড়ির অতিথি, এই চৌধুরী বাড়ির বউ। সো ওর নাম আমার সামনে উচ্চারণ করবে না কখনো। এই বলে ওয়াশরুমে ঢুকে গেল রাত। বৃষ্টির চোখের কোণে ভিজে উঠেছে। আজ তো দুঃখে নয়। রাত কি তাহলে আজ তাকে স্ত্রী হিসেবে সম্বোধন করে নিল? সাবান নিয়ে বেরিয়ে অফিসের জন্য রেডি হলো রাত। রুদ্র চৌধুরী আগে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করছিল। নিচে গিয়ে রুদ্র চৌধুরীকে বলে ওঠে, বাবা আমি যাচ্ছি। আমি থাকতে তোমাকে আর কষ্ট করতে হবে না। তুমি এখন থেকে রেস্ট নিবে শুধু। আজ থেকে আমি একাই সামলাবো সব। তুই কি একা সামলাতে পারবি? অবশ্যই পারবো বাবা, তোমার ছেলে না আমি। তুমি একসময় সব একা সামলিয়েছ না? আর তোমার সাথে গিয়ে তো আমি সব বুঝে নিয়েছি এখন। সো নো টেনশন, ইউ টেক রেস্ট। বিকেলে বাইরে হাঁটতে বেরিয়েছে বৃষ্টি আর আরশি। বৃষ্টি ঘুমাচ্ছিল, তখনই আরশি উঠিয়ে নিয়ে আসলো তার সাথে ঘুরতে।
ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করলো আরশি। এলোপাথারি সব খাবার খেয়ে চলেছে আরশি। বৃষ্টি পাশে বসে বসে ধীরে ধীরে খাচ্ছে আর আরশির দিকে তাকিয়ে হাসছে। খাবার শেষে হেলান দিয়ে বসে আছে আরশি। বিলের কাগজ হাতে নিয়ে দেখে ৩,৭০০ টাকা বিল। ব্যাগ চেক করে মাথায় হাত দেয় আরশি। বৃষ্টিকে নিয়ে তাড়াহুড়ো করে বের হতে একটা টাকাও নিয়ে আসেনি সাথে। ব্যাগে আছে শুধু কিছু খুচরা টাকা। বিল পে করে তারপর যেতে হবে এখান থেকে। ফোনটা হাতে নিয়ে ওটাও বন্ধ হয়ে আছে, হয়তো চার্জ শেষ, নয়তো ভাইয়া অথবা বাবাকে বলে টাকা নিয়ে নিত। বৃষ্টিও ফোন আনেনি সাথে করে। আরশি ঘুম থেকে তুলে নিয়ে আসায় এত কিছু খেয়াল ছিল না তার। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। উপায় খুঁজে পাচ্ছে না আরশি। হঠাৎ মাথায় একটা বুদ্ধি চাপল তার। ফোনটা কানে ধরে কান্না শুরু করে দিল সে। ও আল্লাহ গো, এ কি হয়ে গেল গো, আমার সব শেষ হয়ে গেল গো বলেই এমনভাবে দৌড় দিল যাতে মস্ত বড় সর্বনাশ হয়ে গেছে তার। পেছন পেছন বৃষ্টিও ছুটল তার সাথে, যেন মস্ত বড় কিছু হারিয়ে ফেলেছে তারা। রাস্তায় এসে হাঁপাতে থাকে দুজন। বৃষ্টি হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, এই আরশি, কার কি হলো বলো তো? আমি আর টেনশন নিতে পারছি না। বৃষ্টির কথায় অট্ট হাসিতে মেতে ওঠে আরশি। তুমি সত্যি একটা গাধি ভাবি। এমনটা না করলে কি ওখান থেকে বেরোতে পারতাম? তার মানে এটা তোমার বেরিয়ে আসার ধান্দা ছিল? রাতে খাবার খেয়ে ছাদে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে বৃষ্টি ও আরশি। পেছন থেকে রাত গিয়ে বুকে 2 হাত গুজে দাঁড়ালো। ভাইয়া কিছু বলবে? বিকেলের পর রাত পর্যন্ত কোথায় ছিলি? একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম ভাইয়া। তা বুঝলাম, কিন্তু আজ আবার কোন কাণ্ড পাকিয়ে আসলি? কই না তো। তুই বলবি নাকি আমি বলে দিব? কোনো কাণ্ড পাকালে তো বলবে, তাই না? তোরা কি ভেবেছিস তোদেরকে রেস্টুরেন্ট থেকে এমনি এমনি আসতে দিয়েছে? জিভে কামড় দিয়ে আরশি আমতামতা করে বলতে লাগলো, তো তুমি জানলে কি করে? কারণ ওরা জানে তুই আমার বোন আর বাবার একমাত্র মেয়ে। ভালোই ডস দিতে শিখেছিস দেখি। বৃষ্টি আস্তে করে পাশ কাটিয়ে সরে যেতে রাত তার হাতটা ধরে আবার আরশির পাশে এনে দাঁড় করালো। তুমি কোথায় যাচ্ছ? আমি কিছু করিনি, যা করেছে আরশি করেছে। যে চুরি করে আর যে পাহারা দেয় দুজনই সমান অপরাধী। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সবাই। আরশিও তার রুমে চলে গেছে। বৃষ্টি গিয়ে শুয়ে পড়ল সোফায়। চোখ বুজে ঘুমানোর জন্য প্রস্তুত সে। আচমকায় সেও এসে টেনে তোলে বৃষ্টির হাতটা ধরে। চোখ খুলে দেখে রাত। কিছু লাগবে আপনার? আজ থেকে তোমার আর সোফায় শুতে হবে না বৃষ্টি। তুমি এই বাড়ির বউ, তাই তোমার সব কিছুতে অধিকার আছে। বিছানায় গিয়ে শুয়ে পড়ো তুমি। আমি আজ থেকে এখানে থাকবো। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনি ঘুমান, আমি ঠিকই আছি। আমি কিছু জানতে চেয়েছি তোমার থেকে। এখান থেকে সরতে বলেছি, সরো। আজ থেকে আমি এখানেই ঘুমাবো। এত বড় খাট খালি পড়ে আছে, তুমি গিয়ে ওখানে ঘুমাবে আজ থেকে। ইদানিং রাতের আচার আচরণে অনেকটাই পরিবর্তন দেখা যায়। বৃষ্টির সাথেও আগের মতো অস্বাভাবিক আচরণ করে না সে। স্ত্রীর অধিকার না দিলেও আচরণটা ঠিকঠাকই করে বৃষ্টির সাথে। এটা কি বৃষ্টির প্রতি তার কর্তব্য পালন করা, নাকি একটু সহানুভূতি, নাকি বৃষ্টির প্রতি তার ধীরে ধীরে ভালোবাসা জন্ম নেওয়া? এটা যেন একটা অজানা প্রশ্ন। সন্ধ্যার পর সোফায় বসে বসে টিভি দেখছে বৃষ্টি। বাইরে গাড়ির হর্ন শুনতে পায় সে। বুঝতে পারছে রাত এসেছে। ঘরে প্রবেশ করতে দেখে রাতের হাতে ভারী কিছু, যা হাতে করে ঘরে নিয়ে আসছে সে। পেপার দিয়ে মোড়ানোর কারণে বোঝা যাচ্ছে না ওটা। ওগুলো রুমের একপাশে রেখে হাত থেকে ঘড়ি খুলেছে রাত। বৃষ্টি পেছন থেকে বলে ওঠে, এগুলো কি? অফিসের কিছু কাগজ। ওহ। টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় রাত। দেখার আগ্রহ জন্মালেও অফিসের কাগজপত্র শুনে আর গুরুত্ব দিল না বৃষ্টি। মায়ের ডাক আসতে নিচে চলে গেল সে। রাতে খাবার খেয়ে বেলকনিতে বসে আছে বৃষ্টি। এই থমথমে পরিবেশে জ্যোৎস্নার দেখাও আলাদা একটা তৃপ্তিময়। হাতে 2টা কফির মগ নিয়ে বৃষ্টির পাশে এসে বসল রাত। বৃষ্টির সাথে পাশে বসে একটা কফির মগ বাড়িয়ে দেয় তার দিকে। নাও কফি খাও। ইচ্ছে করছে না। নাও নাও, ভালো লাগবে, আমি নিজ হাতে বানিয়েছি। খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। আপনি বানিয়েছেন? বাহ, তাহলে তো খেতেই হয়। রাত কফির মগে চুমুক দিয়ে বলে ওঠে, আমার কফির প্রশংসা করলে নাকি অপমান করলে ঠিক বুঝতে পারছি না। যাই হোক, কেমন হয়েছে? জঘন্য। ওটা খারাপ হলে আমারটা ট্রাই করতে পারো। এটা ভালোই হয়েছে। না থাক, এমনি দুষ্টুমি করছিলাম। খুব ভালো কফি বানান আপনি। একটা মৃদু হাসি দিয়ে কফির মগে চুমুক দেয় দুজনই। তোমার না সামনে ইয়ার ফাইনাল? বৃষ্টি মাথা নিচু করে বলে ওঠে, শুধু করলে কি হবে? পরীক্ষার জন্য তো প্রস্তুতিও থাকতে হয়। বৃষ্টি একটা নিঃশ্বাস ফেলে বলে, আর প্রস্তুতি? 1.5 মাস ধরে কলেজের সাথে নেই কোনো সংযোগ, বই খাতার সাথে নেই কোনো সম্পর্ক। আগামীকাল থেকে তুমি আবার কলেজে যাচ্ছ। তোমার সাথে কলেজে গিয়ে আমি স্যারদের বুঝিয়ে বলবো। বৃষ্টি খুশিতে হকচকে বলে ওঠে, সত্যি? তাহলে কাল বাড়ি গিয়ে বইগুলো সব নিয়ে আসবো। সেই সাথে বাবা মাকেও দেখে আসা হবে। যাবেন? এখন তুমি ওই বাড়িতে গিয়ে বই নিয়ে আসবে, আর পরে বলবে নিজের বইয়ের পড়াশোনার জন্য বই যৌতুক নিয়েছি। কি? বই নিয়ে আসার সাথে যৌতুকের কি সম্পর্ক? আর আমি ওসব বলবো কেন? মেয়েদের একটা সমস্যা হলো ঝগড়ার সময় কোনো কিছু নিয়ে খোঁটা দেওয়া। বলতে গেলে এটাও তাদের একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। দেখেন, সবাই এক নয়। আর আপনি ডিরেক্টলি মেয়ে জাতিকে এভাবে অপমান করতে পারেন না। ছেলেরা মেয়েদের ব্যাপারে সত্যিটা বললেই ওটা অপমান হয়ে যায়, তাই না? আপনার মতো পাগলের সাথে ঝগড়া করার মুড নেই আমার।
তাছাড়া বই না আনলে পড়ব কি? রাত বৃষ্টির হাত ধরে নিয়ে চলে যায় রুমে। বিছানায় বসিয়ে তখন নিয়ে আসা ওই পেপারে মোড়ানো জিনিসটা নিয়ে আসে তার সামনে। এটা খুলে দেখো, সব ঠিকঠাক আছে নাকি? বৃষ্টি ওটা খুলে দেখে তার প্রয়োজনীয় সব বইই নিয়ে এসেছে রাত। তার মানে আপনি তখনই বই নিয়ে এসেছেন? তোমার বই সম্পূর্ণ সেটই আছে। কাল থেকে আবার স্টাডির সাথে সুসম্পর্ক গড়ে তুলবে। এই বাড়ির বউ হয়ে মাঝপথে পড়াশোনা বন্ধ করে দেওয়া আমি এটা চাই না। কাল থেকে আবার কলেজে যাবে বৃষ্টি। ভেবেছিল এই বাড়িতে এসে তার পড়াশোনাটাই অফ হয়ে গেছে। কখনো বলার সাহস পায়নি রাতকে। যতটা খারাপ ভেবেছে ততটাও খারাপ নয় লোকটা। এখন তার বাচ্চাদের মতো গলা জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, আপনি খুব ভালো। পরদিন কলেজে গিয়ে সবকিছু ঠিকঠাক করে নেয় রাত। ছুটি শেষে বৃষ্টিকে নিয়ে বাড়ি ফিরছিল রাত। হঠাৎ বৃষ্টি হাত নাচিয়ে বলতে থাকে, এই গাড়ি থামান, গাড়ি থামান। গাড়ি থামিয়ে রাগী লুক নিয়ে বলে ওঠে, কি হলো, বানরের মতো এমন লাফাচ্ছ কেন? ওই যে দেখেন ফুলগুলো কি সুন্দর, আমাকে দুটো এনে দিন না। বন্যেরা যেমন বন্যে সুন্দর, শিশুরা তেমন মাতৃ করে, তেমনি পুষ্প সবসময় গাছেই সুন্দর। মানুষের হাতে সুন্দর লাগে মাত্র কয়েক মিনিট, তারপর ঠিকই সে ছুঁড়ে ফেলে দেয় সেগুলো। এগুলো এখন গাছে থাকায় তুমি যেমন সৌন্দর্যটা উপভোগ করছো, এখন যদি ছিঁড়ে ফেলো তেমন অন্যরাও কি আর সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবে? আমি এত কিছু বুঝি না, আমাকে একটা হলেও এনে দিন। আর আমি প্রিয় মানুষের কাছে কিছু পেলে সেটা ফেলে দিই না, যত্ন করে রেখে দিই। রাত কিছুক্ষণ বৃষ্টির দিকে দৃষ্টি স্থির রেখে গাড়ি থেকে নেমে ওই ফুল গাছগুলোর কাছে চলে গেল। জানালা দিয়ে মাথায় বের করে রাতের দিকে তাকিয়ে একটা হাসি দেয় বৃষ্টি। ফুল নিয়ে ফেরার পথে একটা ছেলে গাড়ি থেকে নেমে বন্ধু বন্ধু বলে জড়িয়ে ধরে রাতকে। আরে দোস্ত, কত বছর পর দেখা, কেমন আছিস? ওদের কথোপকথনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল বৃষ্টি। গাড়ি থেকে নেমে তাদের কাছে যায় সে। রাতের বন্ধু রাফিকে দেখিয়ে রাত বলে ওঠে, আমার কলেজ ফ্রেন্ড রাফি, বাইরে থাকে, আজ 4 বছর পর দেশে ফিরেছে। বৃষ্টি হাই বলে হাত বাড়িয়ে একটা মুচকে হাসি দেয়। রাফিও হাত বাড়িয়ে বলে ওঠে, নাইস টু মিট ইউ। রাতের দিকে তাকিয়ে হাত ছেড়ে দেয় বৃষ্টি। একটা রাগী লুক দেখতে পায় রাতের চোখে। রাফি রাতকে বলে ওঠে, কি হয় তোর? বৃষ্টিও একটু উৎসাহের দৃষ্টিতে তাকায় রাতের দিকে। রাত আজ তাকে কি বলে সম্বোধন করবে এটা দেখার জন্য অস্থির হয়ে আছে সে। রাত একবার বৃষ্টির দিকে তাকিয়ে বলে ওঠে, আমার কাজিন বৃষ্টি। ও, নিমেষেই মুখটা গম্ভীর হয়ে যায় বৃষ্টির। নিজের স্ত্রী হিসেবে সম্বোধন করতে কি এতই গায়ে লাগে তার? গোমরা মুখে সেখান থেকে হাঁটা ধরে বৃষ্টি। যেখানে আমার বর্তমান পরিচয়টা দিতে তার মুখে বাধে, সেখান থেকে প্রস্থান করাটাই ভালো। রাত ও রাফি অবাক হয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। রাফি রাতের কাঁধে হাত রেখে বলে ওঠে, ওর হঠাৎ কি হলো, কাহিনী বলো তো। কিছু না, বাদ দে। কাজিন বলায় মুখটা বাংলা 5 হয়ে গেছে। আমার মনে হয় তোর কাজিন তোকে ভালোবেসে ফেলেছে রে, বলে একটা হাসি দেয় রাফি। বৃষ্টি গিয়ে গাড়িতে উঠে বসে রইল। সারা পথ আর রাতের সাথে একটা কথা বলেনি বৃষ্টি, তবুও মনকে এটা বুঝতে আজ আমার এমন লাগছে কেন? সত্যি তো আমি ওর কে হই? ওর তো কেউ না। সে তো আগেই বলে দিয়েছিল আমি তার স্ত্রী শুধুমাত্র নামে, তার পরিচয়ে পরিচিত হওয়ার কেউই না, আমি কেউ না। গাড়ি থেকে নেমে রাতের সাথে কোনো কথা না বলে ঘরের দিকে হাঁটা ধরল বৃষ্টি। আজ আর রাতের কোনো কথাই শুনবে না। পেয়েছেটা কি ও? আমি তার কোন জন্মের কাজিন হই বেটা খচ্চর? পরিচয় যদি না দিতে পারিস তাহলে এভাবে কাপল হয়ে আমার সাথে যাওয়ার কি দরকার ছিল? আমি কি বলেছি? বিড়বিড় করতে করতে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে বৃষ্টি। হাতের আঙুল নাড়িয়ে নাড়িয়ে বিড়বিড় করতে করতে বেখেয়ালিভাবে পা মচকে যায় বৃষ্টির। আহ! চিৎকার দিতে চোখ বন্ধ করে নেয় সে। হয়তো অপেক্ষা করছে এরপর কি হবে তা দেখার জন্য, কিন্তু না, তেমন কিছুই হয়নি। চোখ খুলতে সামনে ভেসে ওঠে রাতের চেহারাটা। রাত এক হাতে বৃষ্টির হাত ধরে আছে, অপর হাত বৃষ্টির কোমরে। রাতের হাত আচমকায় কোমরে চলে যাওয়া অপ্রস্তুত হয়ে যায় বৃষ্টি। লজ্জায় মাথা নিচু করে ফেলে সে। রাত তাতে কোনো ভ্রুক্ষেপ না করে শূন্যে তুলে বৃষ্টিকে। তাড়াতাড়ি সেখান থেকে হেঁটে রুমে চলে আসে রাত। বৃষ্টি যেভাবে বাঘে ধরা চিৎকার দিল তাতে এক্ষুনি মা, আরশি আর চৈতি এসে হাজির হয়ে যাবে। বাবা অফিসে, তাই আসার কোনো সম্ভাবনাও নাই, কিন্তু মা ও ছোট বোনের সামনে এভাবে থাকাটাও পুরোপুরি লজ্জার ব্যাপার। রুমে এনে ধপাস করে নামিয়ে দেয় বৃষ্টিকে। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় বসে পড়ে বৃষ্টি। তীব্র রোদে এই দুপুরবেলায় খানিকটা পথ জার্নি করে ক্লান্তি নিয়ে ওয়াশরুমে চলে যায় রাত। বৃষ্টি ওভাবেই চিত হয়ে শুয়ে পড়ে বিছানায়। প্রায় আধা ঘন্টা পর লম্বা একটা শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে স্নিগ্ধ চুলগুলো মুছতে মুছতে বেরিয়ে আসে রাত। রাতকে দেখে উঠে বসে বৃষ্টি। ওয়াশরুমে যাওয়ার জন্য মেঝেতে পা ফেলতে আউ করে ওঠে বৃষ্টি। খেয়াল করে ডান পাটা ফুলে যাচ্ছে তার, সাথে অসম্ভব ব্যথা। কি ব্যাপার? এতক্ষণ তো কোনো ব্যথা ছিল না, কিন্তু হঠাৎ এমন ব্যথা করছে কেন? পাটা কি সত্যি মচকে গেছে? হালকা কোরাতে কোরাতে জামা নিয়ে ওয়াশরুমে চলে যায় সে। ফ্রেশ হয়ে অনেকক্ষণ হলো বিছানায় শুয়ে আছে বৃষ্টি। ব্যথাটা আরও আগের চেয়ে বাড়ছে। খাবার রেডি করে সকলে খেতে বসেছে। নিচে বৃষ্টি আসছে না দেখে রাতের মা কয়েকবার ডেকেছে তাকে। রাত রুমে এসে দেখে বৃষ্টি শুয়ে আছে লম্বা হয়ে, আর চোখ দিয়ে পানি পড়ছে তার। রাত গিয়ে বসলো তার পাশে। সবাই তোমার জন্য নিচে অপেক্ষা করছে, আর তুমি শুয়ে আছো। চলো চলো। এই কি, তোমার চোখে পানি? কাঁদছো কেন?
পা প্রচণ্ড ব্যথা করছে, মনে হয় ভেঙে গেছে। রাত পায়ের দিকে তাকাতে দেখে ডান পায়ের পাতাটা অনেকটা ফুলে গেছে। এত সিরিয়াস বিষয় আমাকে না বলে একা একা রুমে শুয়ে আছো? তোমার তো এখন ডাক্তারের কাছে যেতে হবে, পা এক্স রে করতে হবে, দেখে ওঠো, আমার ক্ষুধা লেগেছে খুব। হঠাৎ বৃষ্টির এমন করুণ সুরে বলা কথাটা যেন বুকে গিয়ে লেগেছে রাতের। বড্ড মায়া কাজ করছে বৃষ্টির জন্য আজ। নিচ থেকে খাবার নিয়ে এলো বৃষ্টির জন্য। খুব মনোযোগ দিয়ে খাবার মেখে মেখে বৃষ্টির মুখে তুলে দিচ্ছে সে। আরশি ও রাত্রি চৌধুরী বৃষ্টিকে ধরে ধরে গাড়িতে বসিয়ে দিল। রাত ড্রাইভিং করছে, চিন্তার কোনো কারণ নেই, পায়ের কিচ্ছু হয়নি, শুধু একটু মুচকে গেছে। হাঁটাচলা করলে আবার ঠিক হয়ে যাবে। আর আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো সময় মতো খাওয়ালে কালকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। ডাক্তারের স্বস্তির কথা শুনলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে না রাত। ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে বৃষ্টিকে নিয়ে বাড়ি ফিরে রাত ধরে ধরে ঘরে নিয়ে গেল বৃষ্টি। হাঁটাচলা করতে বললেও তাতে নারাজ বৃষ্টি। ঘুম পাগলি এখন হাঁটতে পারবে না, ঘুম পাগলি এখন ঘুমাবে, প্রচুর ঘুমাবে। পায়ে ঠান্ডা শীতল ছোঁয়া অনুভব করতে চোখ মেলে বৃষ্টি। প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছে এক ঘুমে। দেখে রাত খুব মনোযোগ দিয়ে তার পায়ে বরফ লাগিয়ে দিচ্ছে। বরফ লাগিয়ে দিলে ব্যথা মোটামুটি কমে যায়, কিন্তু রাত তার পায়ে হাত দেওয়াতে একটু অস্বস্তি বোধ হচ্ছে বৃষ্টির। আচমকায় পা সরিয়ে নিল সে। ছি, কি করছেন এটা? আপনি আমার পায়ে হাত দিচ্ছেন? তো মহারানী, এটা যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে শাস্তি অবশ্যই দেবেন। তার আগে তো পায়ের ব্যথা কমাতে হবে, তাই না? তো চুপচাপ বসেন। আমি অপরাধের কথা বলছি না, আপনি আমার স্বামী, আর আমার থেকে বয়সেও বড়, তো আপনার আমার পায়ে হাত দেওয়াটা তো শোভা পায় না। বৃষ্টির কথায় রাত ঠোঁট জোড়ায় আঙুল দিয়ে বলল, চুপ। শব্দ করতেই থেমে যায় বৃষ্টি। বৃষ্টিকে ধরে ধরে ছাদে অনেকক্ষণ হাঁটালো রাত, কারণ মচকে যাওয়া পাটা হাঁটাচলা না করলে ব্যথা কমবে না সহজে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর দোলনায় গিয়ে বসে দুজনে। বৃষ্টির আজ ব্যথার চেয়েও রাতের কেয়ারগুলোই উপভোগ করছে বেশি। স্বামীর কেয়ার পেতে হলে দেখি রোজ রোজ অসুস্থ হতে হবে। রাত আজ কিছু বললেও কানের এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের করে দিচ্ছে সে। শুধু তাকিয়ে আছে রাতের বারবার নড়ে ওঠা ঠোঁটের দিকে। বৃষ্টিকে দোলনা থেকে নিয়ে নিচে চলে যায় রাত। গরম গরম চা বানিয়ে আবার এসে বসে বৃষ্টির পাশে। বৃষ্টির দিকে কাপ বাড়িয়ে দিয়ে চায়ে চুমুক দিল রাত। রাতের দিকে তাকানো অবস্থায় গরম চায়ে চুমুক দিতেই যেন গালটা পুড়ে গেল তার। এক হাতে চায়ের কাপটা ধরে আরেক হাতের আঙুলগুলো নাচিয়ে নাচিয়ে রাতকে বোঝাচ্ছে যে তার গাল পুড়ে গেছে একেবারে। উত্তেজিত হয়ে রাতও এক হাতে গালটা ধরে আরেকটা হাত দিয়ে বাতাস করতে থাকে। বাতাস কম মনে হয় মাঝে মাঝে ফু দিয়ে দিচ্ছে সে। বৃষ্টি আবারও আর চোখে তাকিয়ে আছে রাতের মুখের পানে। মনে হচ্ছে রাতকে এভাবে দেখতে হলে আজ থেকে রোজ চায়ের কাপে চুমুক দিয়ে গাল পুড়িয়ে ফেলতে হবে। তবে গালের এই জ্বালা পোড়া, রাতের এই ফু দেওয়াটা এভাবেই সারা রাত পার হয়ে গেলেও মন্দ হয় না। সে না হয় এভাবেই মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবে আজ। কেটে গেল আরও 2-1 দিন। আজ হৃদ আসছে এই বাড়ি। ভাইয়ের একমাত্র ছেলে বলে আতিথেয়তার কমতে রাখবে না রাত্রি চৌধুরী। বিকেলবেলায় বসে বসে লুডু খেলছে আরশি ও বৃষ্টি। হৃদ এসে পেছন থেকে আরশির চোখ দুটো চেপে ধরল। এতে একটু অবাক হলো না আরশি। শান্তভাবে বলে উঠল, খেলার সময় ফাজলামি করো না তো হৃদ ভাই, দেখছো না ভাবিকে শুকনোভাবে একটা গোল খাইয়ে দিচ্ছি। হৃদ চোখ ছেড়ে ধপ করে আরশির পাশে বসল। তুই কি করে বুঝলি যেটা আমি? এই অসময়ে ফাজলামিটা তুমি ছাড়া আর কি করতে পারে বলো? তাছাড়া তোমার সব ফাজলামিতে আমি রোজই অভ্যস্ত, সো তোমার ছোঁয়াও আমি আলাদা বুঝতে পারি। পাশ থেকে বৃষ্টি বলে ওঠে, সে কি রে আরশি, হৃদ ভাইয়ার ছোঁয়াটাও কি তুমি মনে মনে এঁকে ফেলেছ? তোমরা যে এক ট্রেনে এতগুলো স্টেশন পার হয়ে গেলে আগে তো জানতাম না। বৃষ্টির কথা একটু বিষম খেলো আরশি। ফাজলামি করো না তো ভাবি, আমি তো কথার কথা বললাম। হৃদ একটা বাঁকা হাসি দিয়ে বলে উঠছে, বুঝলেন ভাবি, আপনার ননদটা একটা আস্ত গাথি। এই মানবকে মিস করলে কোন গাথার কপালে জুটবে কে জানে। বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায় হৃদ। সন্ধ্যায় কলেজ রোড ধরে সোডিয়ামের আলোয় পাশাপাশি হাঁটছে হৃদ ও আরশি। হৃদ ভ্রুকুঁচকে আরশির দিকে তাকিয়ে বলে ওঠে, আজ হঠাৎ আমায় নিয়ে হাঁটতে বের হওয়ার কারণ? এমনি ইচ্ছে হলো তাই। হৃদ পকেটে হাত গুজে হেঁটে চলেছে নীরবে। কিছুক্ষণ পর চোখ পড়ল কলেজের পাশে থাকা ফুচকার স্টলে। হুট করে আরশি বলে ওঠে, ফুচকা খাবি? ফুচকার স্টলে গিয়ে দেখে জাফর মিয়া। আরশির জন্য কলেজের এদিকে প্রায়ই আসা হয় হৃদের। সেই সুবাদে স্টলের মালিক জাফর মিয়ার সাথে ভালো পরিচয় হৃদের। আরে হৃদ ভাই, অনেকদিন পরে আসলেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? এই তো ভাই, আল্লাহ রাখছে। ঝাল করে 1 প্লেট ফুচকা দিন, আর আরেকটা ঝাল কম করে। আচ্ছা মামা, দাঁড়ান দিচ্ছি। ফুচকা খেয়ে রাত বিল দিতে লাগলে জাফর মিয়া বলে, ভাইয়া বিল 12,600 টাকা। মজা করবেন না ভাই, নিন। মজা করছে না ভাই, আরশি গত 1.5 মাস ধরেই এখানে ফুচকা খায় বান্ধবীরা সহ। বিল সব আপনার নামে। বলল একসাথে দিয়ে দেবে। হৃদ ভ্রুকুঁচকে আরশির দিকে তাকিয়ে দেখে এখনও মনোযোগ সহকারে ফুচকা ঢুকাচ্ছে গালে, যেন এসবে তার কোনো পাত্তাই নেই। অবশেষে হৃদের দিকে তাকিয়ে বলে, হা করে তাকিয়ে আছো কেন হৃদ ভাইয়া? বাকিই তো খেয়েছি, চুরি তো আর করিনি, দিয়ে দাও বিল। এত ফুচকা কি করে তোর পেটে গেল তাই তো বুঝতে পারছি না। অন্য খাবার হলে মানা যেত, কিন্তু 12,500 টাকার ফুচকা তো পাহাড় সমান। এত ফুচকা খেলে কিভাবে?
আরে আমি কি একদিনে খেয়েছি নাকি? আর আমার সাথে আমার বান্ধবীরাও ছিল। এত কথা না বলে বিলটা দিয়ে দিলেই তো হয়। হৃদ একটু মাথা ঝাঁকিয়ে মানি ব্যাগটা বের করলো। দেখে ঠিক 12,600 টাকায় আছে। বের করে দিয়ে দিল জাফর মিয়াকে। কিরে, এখান থেকে ক্রেডিট কার্ডটা কোথায় গেল? মানি ব্যাগ তো পুরাই খালি। আর সে গলা টেনে বলে ওঠে, কি খুঁজছো? ক্রেডিট কার্ডটা খুঁজে পাচ্ছি না। হয়তো ভুলে বাসায় ফেলে এসেছো, হতে পারে। আবারও হাঁটা ধরল তারা। দেখ কি করলি, মানিব্যাগ পুরাই খালি, আর কার্ডটাও আনতে ভুলে গেছি। চাপ নিও না ভাইয়া, তোমার কাছে নেই তো কি হয়েছে, আমার কাছে তো আছে। এই মুহূর্তের জন্য তুমি ফকির হয়ে গেলেও আমি কিন্তু ফকির নই। আর সে জেদ করেছে আজ আর বাড়ি ফিরবে না সে। সারা রাত ধরে এই শহরটা ঘুরবে সে। রাতে খাবারের বিলটাও দিল আরশি। রাত তখন 11:50। হৃদের চোখটা বেঁধে নিল আরশি। চুপচাপ চলো, কোনো প্রকার প্রশ্ন করবে না। কোথায় নিয়ে যাচ্ছি সেভাবে? মেরে ফেলতে। চুপচাপ থাকো। একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসলো হৃদকে। কিরে আর কতক্ষণ? 12টা বাজতেই চোখ খুলে দিল আরশি। হৃদ দেখে একটা খোলা মাঠে মাঝখানটা মোমবাতি দিয়ে সাজানো। মোমবাতির মাঝখানে রয়েছে আবার একটি বড় কেক। এসব কি, কেন? হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া। আজ না 25শে অক্টোবর, তোমার বার্থডে, সো সারপ্রাইজ। আমার তো মনেই ছিল না যে আজ আমার বার্থডে। তোর কি করে মনে থাকলো? ওসব বাদ দাও তো, আগে বলো সারপ্রাইজড হয়েছ কিনা। ভীষণ। আর এই নাও, এগুলো তোমার বার্থডে গিফট। তার মানে তুই তখন শপিংগুলো রাতের জন্য বলে বলে আমার জন্য করেছিস? আর এই নাও তোমার ক্রেডিট কার্ড। আমার কাছে ছিল, আমি জানতাম তোমার কাছে টাকা থাকলে তুমি কিছুতে আমাকে বিল পরিশোধ করতে দিতে না। তাই তোমার সব টাকা ফুচকাওয়ালা আমার কাছে রেখে আর ক্রেডিট কার্ডটা নিয়ে নিয়েছিলাম। তুমি যখন ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়েছিলে, কারণ তোমার বার্থডে গিফট, বার্থডে সেলিব্রেট আমি নিজ টাকায় করতে চেয়েছি। পরদিন সন্ধ্যায় হৃদের বার্থডে উপলক্ষে তার বাড়িতে পার্টির আয়োজন করল হৃদ। আজ পার্টিতে সবাই থাকবে, থাকবে না শুধু হৃদের বাবা মা। তারা অস্ট্রেলিয়া থাকে। হৃদকেও নিয়ে যেতে চেয়েছিল, সে যায়নি, কোনো এক অদৃশ্য টানে। তার ধারণা সে চোখের আড়াল হলে অন্য কারোর স্বপ্নের জগতে হারিয়ে যাবে তার স্বপ্নপুরী। আজ হৃদের বার্থডে পার্টিতে যাচ্ছে সবাই। বৃষ্টির মনটা ভালো থাকলেও খারাপ হয়ে গেল সেদিন বাড়িতে আসা ওই মেয়েটাকে দেখে। সেও যাবে আমাদের সাথে। রাতের বাবা ওই মেয়েটাকে রেখেছিল রাতের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তাকে চাকরি দেওয়ার একটা যথেষ্ট কারণ আছে। একদিন অফিস থেকে ফেরার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রুদ্র চৌধুরীর। ড্রাইভার ও তার অবস্থা তখন ছিল করুণ। মেয়েটা তখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন। দেখে মানুষের ভিড়। সকলে তাকিয়ে তাকিয়ে দেখছিল রুদ্র চৌধুরীকে। কেউ তাকে ধরার সাহস করেনি, কিন্তু ওই মেয়েটা সেদিন তাদেরকে নিয়ে যায় হসপিটালে। ও নেগেটিভ রক্তের প্রয়োজন হওয়ায় মেয়েটা নিজে রক্ত দিয়েছিল রুদ্র চৌধুরীকে। সেদিন রুদ্র চৌধুরী মনে করল আল্লাহ এই মেয়েটার উসিলায় তার জীবনটা ফিরিয়ে দিয়েছে। তখন মেয়েটাও চাকরি খুঁজছিল, আর তা শুনে রুদ্র চৌধুরী কোনো ইন্টারভিউ ছাড়াই তাকে চাকরিতে নিয়ে নেয়। আর সেই মেয়েটাই হলো এই তৃষ্ণা। আর তৃষ্ণাকে রাতের পাশে একদম সহ্য হয় না বৃষ্টির। কারণে অকারণে শুধু রাতের পাশে ঘুরঘুর করে তৃষ্ণা। তা একদমই অসহ্যকর বৃষ্টির কাছে। বৃষ্টির সামনে দিয়ে গাল মুচড়ে টেনে চলে গেল তৃষ্ণা। রাগে যেন গা দিয়ে রিডি করে একটা অসহ্যকর শিহরণ বয়ে গেল। বৃষ্টির শাশুড়ি রাত্রি চৌধুরী একটা লাল রঙের শাড়ি দিয়ে গেল বৃষ্টিকে। সেই বিয়ের দিন থেকে আজ পর্যন্ত একবারও শাড়ি পরতে দেখল না বৃষ্টিকে, তাই আজ শাড়ি পরে যেতে হবে তাকে। রাত্রি চৌধুরী শাড়িটা দিয়ে চলে গেল নিজে রেডি হতে। এদিকে আরেকটা বিপত্তি ঘটল। বৃষ্টি শাড়ি পরতে পারে না, কোনো রকম গায়ের সাথে পেঁচিয়ে আয়নায় দেখছে নিজেকে। দরজার সামনে দাঁড়িয়ে হেসে চলেছে রাত। হাসছেন কেন? ভ্রুযুগল কুচকে কথাটা বলল বৃষ্টি। তোমার শাড়ি পরা দেখে। কারো দুর্বলতা নিয়ে মজা করা ভালো না, আর আমার দুর্বলতা শাড়ি পরায়। তাহলে কি এভাবেই যাবে? চুপ করে আছে বৃষ্টি। রাত গলা ছেড়ে কয়েকবার মাকে ডাক দিল, কিন্তু মায়ের কোনো সারা শব্দ পেল না সে। চৈতিও নেই, আর আরশি তো শাড়ি পরাতে পুরোই ঢেঁড়স। এক কাজ করো, শাড়ি ছাড়ো, অন্য কিছু পরো। না, মা বলেছে এটাই পরতে। তাহলে কি এভাবে যাবে? আপনি পরিয়ে দিন না। কথার ফাঁকে মুখ ফসকে বলে ফেলায় জিভে একটা ছোট্ট কামড় দেয় বৃষ্টি। ভাবছে হয়তো ভুল কিছু আবদার করে বসেছে সে, কিন্তু তার ধারণা মিথ্যা প্রমাণ করে রাত এসেই বৃষ্টির শাড়ি ঠিক করতে লাগলো। অবাক হয়েছে, তবু মনোযোগ দিয়ে রাতের শাড়ি পরানোর দিকে তাকিয়ে আছে সে। রাত শাড়ির কুচিগুলো এক এক করে ঠিক করে দিচ্ছে, আর বৃষ্টি মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার দিকে। বৃষ্টির শাড়ির কুচিগুলো খুব মনোযোগ দিয়ে ঠিক করছে রাত। বৃষ্টির দৃষ্টি স্থির হয়ে আছে রাতের দিকে। ইস, তার প্রতিটা দিনই যদি এমন হতো। বাইরে থেকে মায়ের ডাক কানে এলো তাদের। কিরে, তোদের হলো? এই তো মা, হয়ে গেছে। শাড়ি ঠিক করতে করতে উত্তর দিল রাত। কুচিগুলো ঠিক করতে গেলে তাড়াহুড়া করতে গিয়ে রাতে নিজেই গুজে দেয় কুচিগুলো। রাতের আঙুলের স্পর্শ পেটে লাগতে কেঁপে ওঠে বৃষ্টি। চোখ দুটো বন্ধ করে হাতে থাকা শাড়ির অংশটা খামচে ধরে বৃষ্টি। বাকি সব ঠিকঠাক করে আঙুল দিয়ে গালে ছোট্ট করে একটা চাটি মারে রাত। ম্যাডাম, হয়ে গেছে, এবার চলুন। রাতের কথা যেন ধ্যান ভাঙে, বাস্তবে ফিরে আসে বৃষ্টি। লজ্জায় মাথাটা নিচু করে হাঁটা ধরে রাতের পেছন পেছন। নিচে আসতেই রাত্রি চৌধুরী বৃষ্টির সারা শরীরে চোখ বুলিয়ে বলে ওঠে, মাশাআল্লাহ, শাড়িতে নারী, শাড়িতে যে তোমায় কত সুন্দর লাগে, এটা যদি জানতে তাহলে কখনোই তুমি শাড়ি ছাড়তে চাইতে না।
পাশ থেকে আরশি বলে ওঠে, ভাবি তুমি তো দেখছি খুব ভালো শাড়ি পরতে পারো, আমাকে একটু শিখিয়ে দেবে? না আরশি, তুমি ভুল ভেবেছ, শাড়ি তো আমি। এটুকু বলতেই খুক খুক করে কাশা শুরু করলো রাত। বৃষ্টির কথা ঘোরাতে বলে উঠল, না শাড়ি তো আমি পরেছি। তো আমি কখন বললাম যে ভাইয়া পরিয়ে দিয়েছে? তবে রে। রাত টেবিল থেকে ফল কাটা ছুরিটা নিয়ে তাড়া করলো আরশিকে। আরশি দৌড়ে লুকিয়ে যায় মায়ের পিছে। রাত্রি চৌধুরী একটু বিরক্তিকর ভাব নিয়ে বলে ওঠে, এই তোরা কি যাবি? তখনই সদর দরজার কাছে এসে ড্রাইভার ডাক দেয় তাদের। বাইরে গাড়ির সাথে হেলান দিয়ে ঘড়ির দিকে বারবার তাকাচ্ছে রুদ্র চৌধুরী। তাদের দেখে গাড়িতে গিয়ে বসে সে। সন্ধ্যা হওয়ার আগেই ওই বাড়িতে পৌঁছে যায় তারা। বেশ বড় সড়োভাবেই পার্টিটা হচ্ছে আজ। সব ঠিকঠাকভাবে সাজানো গোছানো। হৃদ খুব ব্যস্তভাবে এগিয়ে গেল তাদের দেখে। আঙ্কেল, ফুপি, ভাবি, তোমাদের এখন আসার সময় হলো? সে কখন ধরে অপেক্ষা করছে তোমাদের জন্য। আব্বু আম্মু কেউ নেই পাশে, আর তোমরাও এলে এত দেরি করে। আর রাত কোথায় ফুপি? আছে বাইরে, ওই তো আসছে। কিরে, তোর এখন আসার সময় হলো? তুইও কি আজ সবার মতো মেহমান হয়ে গেলি নাকি? অন্তত তোর থেকে এটা আশা করা যায় না। কি করব বল, আসতে তো আরও আগে চেয়েছিলাম, কিন্তু মেয়েদের ঘষা মাজার ব্যাপারে তো তুই জানিসই, তাই না? আর এখনও তো অনেক সময় বাকি আছে। চল চল। হৃদের বাবার 2-1 বন্ধুকেও ইনভাইট করা হয়েছে পার্টিতে। আরশিকে সাথে নিয়ে সকলের সাথে কথা বলছে হৃদ। আরশি হৃদের পাশে হেঁটে হেঁটে এদিক ওদিক তাকাচ্ছে। ভাইয়া, ভাবি, এরা যে কই গেল কে জানে। হঠাৎই হৃদের বাবার এক বন্ধুর স্ত্রী আরশিকে হৃদের সাথে দেখে বলে ওঠে, সে কি হৃদ, বিয়ে করে ফেলেছ নাকি? জি আন্টি, এই যে এই লাঞ্জা ছাড়া বাদরটাকে। হৃদের কথায় চোখ বড় বড় করে তাকায় আসে। কি, বিয়ে কবে? আমরা তো জানলামই না হৃদ, সব হুটহাট করে হয়ে গেছে। আর আমিও আপনাদের একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই এই পার্টিতে হুট করে বউ নিয়ে দাঁড়ালাম আপনাদের সামনে। যাই হোক, মেয়েটা কিন্তু খুবই মিষ্টি দেখতে, একদম তোমাদের দুজনের পারফেক্ট জুটি। দোয়া করি এমন করে যেন খুব শীঘ্রই আরও সারপ্রাইজ দিতে পারো। জি আন্টি, দোয়া করেন সামনে যেন 2 থেকে 3 হয়ে আপনাদের সামনে দাঁড়াতে পারি। ওদিকে রাগে খটমট করছে আরশি। পারছে না কিছু কইতে, পারছে না কিছু সইতে। পিওর সিঙ্গেল একটা মেয়েকে নিয়ে রিলেশন বাদ দিয়ে ডিরেক্ট বিয়ে পার হয়ে বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেল। কি সাংঘাতিক কথাবার্তা। রাগে যেন কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে আরশির। ইচ্ছে করছে হৃদকে সকলের সামনে মেরে না কুচি কুচি করে সে রক্ত দিয়ে লিখে দিতে, না আমি পিওর সিঙ্গেল। শাড়ি পরে ঠিকঠাকভাবে হাঁটতে পারছে না বৃষ্টি। শাড়ির কুচিতে পা পড়ছে বারবার। একটু ওয়াশরুমে গিয়েছিল সে, আর ওদিকে সব ঠিকঠাক আছে কিনা তা দেখছে রাত। ওয়াশরুম থেকে ফিরবার সময় শাড়ির কুচিগুলো হাত দিয়ে উঁচু করে ঠোঁট ফুলিয়ে চারপাশে তাকাচ্ছে বৃষ্টি। রাতকে দেখে এগিয়ে যেতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেই কেউ একজন ধরে ফেলে বৃষ্টিকে। চোখ বন্ধ করে নেয় বৃষ্টি, কারণ সে জানে এটা রাত ছাড়া কেউ না। কোথাও পড়ে যেতে লাগলে রাত ঠিকই এইভাবে ধরে ফেলে থাকে। আর আজ সবার সামনে কি লজ্জা। আজ আর চোখ খুলব না। চোখ খুলে তাকে দেখলে আমি লজ্জায় মরে যাব। আশেপাশে লোকজনকে দেখলে সে আরও লজ্জা দ্বিগুণ হয়ে যাবে। রাতের কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে বৃষ্টি। চোখ খুলতে যেন আকাশ থেকে পড়ল সে। সামনে থাকা ব্যক্তিটি রাত নয়, অন্য একটি ছেলে। আর সে তার দিকে তাকিয়ে টানলো একটা প্রসারিত হাসি রেখা। এক ধাক্কা দিয়ে নিজেকে ছেলেটার কাছ থেকে ছাড়িয়ে নেয় বৃষ্টি। রাতের দিকে তাকাতেই দেখে রাতের চক্ষুজোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে। নিজেকে সংযত রেখে সেখান থেকে সরে গেল রাত। আর বৃষ্টি শাড়িটা উঁচু করে ধরে আস্তে আস্তে দৌড়াতে থাকে রাতের পেছন পেছন। বিশ্বাস করুন, আমি ওসব ইচ্ছে করে করিনি। হ্যাঁ, আমি আপনি ভেবে লজ্জায় চোখ বন্ধ করেছিলাম। এটা আমার অপরাধ। এটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট। আর এই অপরাধের শাস্তি দিন আমায়। মারেন, থাপ্পড় দেন, তবুও রাগ করে থাকবেন না প্লিজ। ভালো লাগে না আমার। কেন আমি রাগ করতে যাব? আমি পুরোপুরি নর্মাল। আর তুমি কে যে এই সামান্য কারণ নিয়ে তোমার সাথে আমি রাগ করব? তুমি শুধু নামেই মাত্র আমার স্ত্রী। আর তাছাড়া তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি। এখন তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তাতে আমার বিন্দুমাত্র সমস্যা নাই। প্লিজ এভাবে বলবেন না। এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। ছেলেরা যখন চাপটে ধরে তখন চোখ বন্ধ করে উপভোগ করার মজাই আলাদা, তাই না? তো এভাবে আমার কাছে কান্নাকাটি করার তো কোনো দরকার নেই। সত্যি কি আমি আপনার কেউ না? না। কথাটা বলেই ছাদ থেকে হাঁটা ধরে রাত। শক্ত হয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে বৃষ্টি। রাত সিঁড়ি দিয়ে নামতেই তৃষ্ণার মুখোমুখি হয়। কোনো ভ্রুক্ষেপ না করে হাঁটা ধরে নিচের দিকে। তৃষ্ণা দৌড়ে গিয়ে দাঁড়ায় বৃষ্টির পাশে। কি হলো, কাঁদছো কেন বৃষ্টি? কথাটা একটু টেনে টেনে বলল তৃষ্ণা। বৃষ্টির উত্তর না পেয়ে আবার বলল তৃষ্ণা, রাত তোমায় ভালোবাসে না বলে দিয়েছে, তাই তো? আমি জানি যে রাত সত্যি তোমাকে ভালোবাসে না। সে এতদিন যেভাবেই আচরণ করুক না কেন, তা করেছে শুধু তার কর্তব্য ভেবে। রাত তোমাকে মন থেকে কোনোদিনই মেনে নেবে না। সারাদিন আমি রাতের পাশে থাকি, সো রাত অল্প হলেও আমার সাথে সব শেয়ার করে। সেদিন তো রাত সরাসরি বলল তোমাকে সে তার জীবনে চায় না, শুধু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে নিচ্ছে। সো আমি বলি কি, তুমি এত অবহেলায় না থেকে রাতের কাছ থেকে সরে অন্য কাউকে বেছে নাও। এটাই তোমার মঙ্গল বয়ে আনবে। আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো?
ওয়েট। তৃষ্ণা ফোন বের করে, একটু ঘাটাঘাটি করে কি যেন বের করে বৃষ্টির সামনে ধরল। তার ধারণা এটা দেখার পর রাতের সম্পর্কে তার ধারণায় পাল্টে যাবে। তৃষ্ণা ফোনটা বের করে কি যেন বৃষ্টির দিকে দিল, কিন্তু তা দেখার বিন্দু মাত্র ইচ্ছে নেই বৃষ্টির। একটু আগে রাতের আচরণে অনেকটা কষ্ট মনের মাঝে বাসা বেঁধে নিয়েছে। যদি তৃষ্ণার দেখানো জিনিসটা খুব খারাপ কিছু হয় তাহলে সে সহ্য করতে পারবে না। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিচের দিকে হাঁটা তুলল বৃষ্টি। তৃষ্ণা যাই দেখাক না কেন আজ কিছুই দেখবে না সে, কিচ্ছু না। রাত অনেক হলো। বৃষ্টি রুমে প্রবেশ করে দেখে রাত বিছানায় শুয়ে আছে, রুমের লাইট অফ, জানালার পর্দাগুলো সরানো, চাঁদের আলো কিছুটা এসে পড়েছে রাতের গায়ে। ওভাবেই দাঁড়িয়ে আছে বৃষ্টি। অনেকক্ষণ হয়ে গেছে, রাতের মুখে কোনো কথা নেই। বৃষ্টি একটু এগিয়ে গিয়ে জানালার পর্দাটা টেনে দিল। এবার রুমটা মোটামুটি অন্ধকার। রাত চট করে রেগে গেল বৃষ্টির কাজে। এটা কি করলে তুমি? পর্দা টানলে কি আমি টানতে পারতাম না? তোমাকে কি আগ বাড়িয়ে কিছু করতে বলেছি আমি? চাঁদের আলোটা কি এমন ক্ষতি করেছে শুনি? এভাবে আলো থাকলে কি ঘুমানো যায়? আমি ভাবলাম আপনার হয়তো অসুবিধা হচ্ছে, আর আপনিও চাঁদের আলো দিয়ে কি করবেন শুনি? ঠান্ডা লাগছে তো তাই চাঁদের আলো পোহাচ্ছি। যত সব আজেরা নাকামি। বলে বিছানা থেকে নেমে বারান্দার দিকে হাঁটা ধরল রাত। বৃষ্টি পেছন থেকে বলে ওঠে, কোথায় যাচ্ছেন? চাঁদের আলো পোহাতে। ঘরের চাঁদ তো ভিনদেশে আলো ছড়াতে শুরু করে দিয়েছে, তাই প্রাকৃতিক চাঁদের মাঝেই সেই স্বাদ খুঁজে নিতে হবে। বৃষ্টি ভালোই বুঝতে পারছে তাকে উদ্দেশ্য করে কথাটা বলল রাত। তখনও ঠোঁট ফুলিয়ে বলল, আমি কি আসবো? রাত বিরক্তি ভঙ্গিতে দাঁত কেলিয়ে বলে ওঠে, জি আসেন, দুজন মিলে জ্যোৎস্না বিলাস করব। বৃষ্টি খুশিতে হকচকিয়ে বলে ওঠে, তাহলে তো আরো ভালো, দুজন আজ আর ঘুমাবো না, সারা রাত জ্যোৎস্না বিলাস করব। খারাপ না আইডিয়াটা। রাত এবার দাঁত মুখ খিচে বলে ওঠে, স্টুপিড। বলে বারান্দা গিয়ে ফ্লোরে বসে পড়ল সে। চাঁদের আলোটা এবার বরাবরই গায়ে এসে পড়ছে। কিছুক্ষণ পর বৃষ্টিও এসে বসলো তার পাশে। কিছু বলল না রাত, এবং কোনো কথাও বলছে না বৃষ্টির সাথে। বৃষ্টি মুহূর্তে রাতের এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলে ওঠে, সরি, আর কখনো এমন হবে না। রাত একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, জানো বৃষ্টি, এমন একটা জ্যোৎস্নার রাত নিয়েও অনেক স্বপ্ন ছিল মনে। এরকম চাঁদের আলোয় বসে বসে বর্ষার সাথে ফোনে কথা বলতে বলতে কত রাত্রি পার করে দিয়েছি তার কোনো হিসেব নেই। এভাবে ফোনে সারা রাত পার হয়ে গেলেও মনে একটা শূন্যতা কাজ করত, কারণ তখন সে আমার পাশে থাকতো না। শুধু তার ভয়েস ও নিঃশ্বাসের শব্দগুলো উপলব্ধি করতাম আমি। ভাবতাম একসময় তো এই দূরত্বটা আর থাকবে না। এই জ্যোৎস্নার আলোয় দুজন মিলে বসে গল্প করতে করতেই না হয় নিদ্রাহীন রাত্রি যাপন করব। কিন্তু দেখো এখন গল্পের মোড় কোথায় গিয়ে দাঁড়ালো। ওসব ভাবলে মনে হয় সব ছিল মিছে মায়া। সময়টা চলে গেছে, গল্পটা রয়ে গেছে স্মৃতি হয়ে। সে নিজেই দুজনের মাঝখানে দাঁড় করিয়েছে একটি বিশাল স্মৃতির দেওয়াল। হৃদের বাড়ির ছাদে একটা ছোট্ট ফুলের বাগান আছে, ওখানে ওগুলোতে পানি দিচ্ছে সে। পেছনে আরশি এসে দাঁড়ায় তার। রাগে মুখটা ফোঁস করছে তার। হাত দুটি কোমরে, ওড়না দিয়ে কোমরটা শক্ত করে বাঁধা। দেখে মনে হয় একেবারে মারামারি করার জন্য প্রস্তুত সে। এটা কি হলো? হৃদ ফুল গাছগুলোতে পানি দিতে দিতে বলে ওঠে, কি? গতকাল রাতের কথা বলছি। সবাইকে কি বললে? আমি যেন তোমার কি হই? আবার বৃক্ষরোপণের আগে ফলের জন্য প্রার্থনা করছে। বাহ, কি চমৎকার দৃশ্য। তো প্রবলেম কি? আগে থেকে মুরব্বীদের দোয়া নিয়ে নিচ্ছে। এতে দোষের কি দেখলি তুই? আরশির নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে হৃদকে চরম ভাষায় কয়েকটা বাংলা গালি ছুঁড়ে মারতে। কিন্তু আফসোস, তা এখন কিছুই মনে পড়ছে না তার এই একটা সমস্যা, ঝগড়ার সময় ঠিকঠাক পয়েন্টগুলো মাথায় আসে না। দেখুন হৃদ ভাই, মাথাটা আমার চরমভাবে খারাপ হচ্ছে, কিন্তু কালকে লোকজনের সামনেও কিচ্ছু বলতে পারিনি আমি। এখন ইচ্ছে করছে। হৃদ এবার পাত্রটা রেখে আরশির দিকে তাকায়। হৃদের তাকানো দেখে থমকে যায় আরশি। হৃদ এক পা করে আগায় তার দিকে। আরশিও পিছনে নামতে পেছনে থাকা ছোট্ট দেওয়ালের সাথে আটকে যায়। হৃদ তার দিকে ঝুঁকে বলে, কি ইচ্ছে করছে বল না। আরশি আমতা করে বলে ওঠে, ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে? তোমাকে মাথায় তুলে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিই। তাই তো দে না, তোর হাতে যে আমি মরতেও রাজি, স্বপ্নপুরী। আরশি হৃদকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে নেয়। চলে যাওয়ার সময় আবার বলে ওঠে, দেখো হৃদ ভাই, তুমি আমার সাথে ফাজলামি করো তা ঠিক আছে, কিন্তু ফাজলামির মাত্রাটা অতি বেড়ে গেলেও আবার সমস্যা। কালকের কাজটা তুমি ঠিক করনি। আরশি চলে গেল। হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, সবই কি তোর কাছে ফাজলামি মনে হয় রে আরশি? আমার ছোট্ট ছোট পাগলামিগুলো, মনের সুপ্ত অনুভূতিগুলো কি কখনো তোর মনকে স্পর্শ করতে পারেনি? তোর জন্য যে বাবা মায়ের সাথে চলে না গিয়ে পড়ে আছি এই দেশে, তাকে তুই বুঝিস না? বিকেলে সবাই চলে যাওয়ার কথা বললেও হৃদ যেতে দিচ্ছে না তাদের। প্লিজ ফুপি, আরও একটা দিন থাকো না, প্রয়োজনে কালকে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। কিন্তু আরশি জেদ ধরেছে সে চলে যাবে। তো আরে ফুপি, কি বলছো তুমি? এই বাচ্চা একটা মেয়ের কথায় তুমি চলে যাচ্ছ? জেদ ধরতেছ? দুটো থাপ্পড় দিয়ে বসিয়ে রাখলে তো হয়। বাচ্চাদের আবার শাসন না করলে মাথার আগায় চড়ে বসবে। আমি তো বিয়ে করলে বাচ্চা মেয়েকেই করব, যাতে ন্যাকামো করলে ধমক দিয়ে বসিয়ে রাখতে পারি। হৃদের কথায় হেসে দিল উপস্থিত সবাই। শুধু রাগে ফুলছে আরশি। তাকে বাচ্চা বলে অপমান। আর তোমরা তো জানোই আমি এখানে একা থাকি, বাবা মাও তো নাই। আর তোমরা তো আমার মা বাবারের মতো। কথাটা বলে আরশির দিকে তাকায় হৃদ। বেচারি কেমন রাগে ফুলছে। প্লিজ ফুপা ফুপি, আরেকটা দিন থেকে যাও তোমরা, প্লিজ। পরদিন বিদায় নিয়ে চলে গেল সবাই।
সকালে রাত অফিসে চলে গেল। আজ আর বৃষ্টির কাছ থেকে বিদায় নিয়ে গেল না সে। মনে হয় অভিমানের পাল্লা এখনো ভারী। শাশুড়ি দুপুরের সব খাবার তৈরি করলো বৃষ্টিকে দিয়ে, রাতের পছন্দের খাবার সব। রান্না শেষে বৃষ্টিকে ফ্রেশ হয়ে তার রুমে যেতে বলল রাত্রি চৌধুরী। শাশুড়ির কথা মতো তার রুমে চলে গেল বৃষ্টি। বৃষ্টিকে ডেকে নিয়ে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিল সে। বৃষ্টিকে নিয়ে খাবারগুলো নিয়ে গাড়িতে তুলে দেয় রাত্রি চৌধুরী। ছোট্ট করে একটা হাসি দিয়ে বলে ওঠে, দেখি এবার আর কিভাবে রাগ করে থাকে। যেমনটা শিখিয়ে দিয়েছে তেমনটাই বলবে, ঠিক আছে? বৃষ্টি লজ্জা মাখা মুখ নিয়ে সম্মতি জানালো। গাড়ি পৌঁছে গেল রাতের অফিসের সামনে। আগে একবার রুদ্র চৌধুরীর সাথে এসেছিল সে। রাত কোথায় বসে সেটাও তার মুখস্থ। বৃষ্টি খাবার নিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। কেমন যেন লজ্জা ফিল করছে সে। নিশ্চয়ই রাত এখানে তাকে এভাবে দেখলে সারপ্রাইজড হয়ে যাবে। বৃষ্টি রাতের নিকটে এসে নিজেকে একবার দেখে নেয় সে। না, সব ঠিকঠাক। বড় একটা শ্বাস টেনে একটা হাসির রেখা টানে বৃষ্টি। দরজা খুলে ভেতরে ঢুকতেই সবচেয়ে বড় সারপ্রাইজড হয়ে যায় সে নিজে। খাবারগুলো পড়ে যায় হাত থেকে। হাত পা কাঁপছে তার, কপালে জমা হচ্ছে বিন্দু বিন্দু ঘাম। নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না তার। রাতও হতভম্ব হয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। রাতকে এভাবে দেখে হাত পা যেন অবশ হয়ে আসছে বৃষ্টির। ওদিকে তৃষ্ণা এখনও জড়িয়ে ধরে আছে রাতকে, যেন পরিস্থিতির দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। রাতও আজ অবাক চোখে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। মুখে যেন কিছু বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। আর এক মুহূর্ত এখানে না দাঁড়িয়ে থেকে মুখ চেপে কান্না করতে করতে সেখান থেকে দৌড়ে চলে যায় বৃষ্টি। রাত তৃষ্ণাকে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। তৃষ্ণার দিকে রক্তিম চোখে তাকিয়ে ছুট দেয় বৃষ্টির পেছন পেছন। পেছন থেকে অনেকবার ডাকলেও কোনো সাড়া দেয় না বৃষ্টি। নিজে গিয়ে সোজা গাড়িতে উঠে যায় বৃষ্টি। রাত দৌড়ে গিয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে বৃষ্টিকে বলতে থাকে, প্লিজ বৃষ্টি, একবার আমার কথাটা শোনো তুমি। বৃষ্টি শান্তভাবে ড্রাইভারকে বলে ওঠে, ভাইয়া চলেন। গ্লাসটা উঠিয়ে সেখান থেকে চলে গেল বৃষ্টি। দুপুরে উত্তপ্ত রোদে ওখান থেকে কিছুটা দূরে নদীটার পাড়ে গিয়ে বসে আছে বৃষ্টি। হালকা মরে যাওয়া ঘাসের উপর তার ছায়াটা যেন সাদা কাগজে কালো পেন্সিল দিয়ে এঁকে দেওয়া ছায়ার মতো বোঝা যাচ্ছে, এমন রোদ। ছাতি ফাটা রোদ যাকে বলে। নদীর পানিও কমে যাচ্ছে ধীরে ধীরে। শীত এলে হয়তো আরও কমে যাবে। তার জীবনটাও আজ এই নদীর মতো মনে হচ্ছে তার। নদী যেমন বর্ষার পানিতে ভর্তি থাকে, তখন মনে হয় তার সব চাওয়াই আজ পরিপূর্ণ। আবার যখন ঋতু পরিবর্তনে শুকিয়ে যায় তখন মনে হয় এই প্রশান্তিটা ছিল শুধু কিছুক্ষণের জন্য, কিছু মুহূর্তের জন্য। তেমনই আজ বৃষ্টির জীবনটা। এতদিন ভেবেছিল বর্ষার সেই সতেজ নদীটার মতো সচ্ছল, কিন্তু জানতো না এভাবে ঋতু পরিবর্তনের আগেই সেই জোয়ার শুকিয়ে ফাটা মাটিতে রূপ নেবে। কপালের ঘাম বেয়ে বেয়ে মাটিতে পড়ছে তার। পেছন থেকে ড্রাইভার লোকটা বলে ওঠে, আবার চলেন, এভাবে ভর দুপুরে খাড়া রোদে বসে থাকা ঠিক না। কোনো উত্তর দিল না বৃষ্টি। আশেপাশে পরিবেশটা আরও অসহ্য লাগছে। সেখান থেকে উঠে গাড়ি করে সোজা বাড়ি পৌঁছে গেল সে। বাসায় প্রবেশ করে কারোর সাথে কোনো কথা না বলে সোজা রুমে চলে গেল বৃষ্টি। শরীরের ঘামগুলো শুকিয়ে গেছে এতক্ষণে। রাত্রি চৌধুরী সবে খাবার শেষ করে উঠেছে। হাত ধুয়ে সোজা চলে গেল বৃষ্টির রুমে। তখন বিছানায় বসে বসে কাঁদছিল বৃষ্টি। দরজা খোলার শব্দ পেয়ে ঝটপট চোখের পানি মুছে নিল বৃষ্টি। এমন ভাব ধরে বিছানায় বসলো যাতে কিছুই হয়নি। রাত্রি চৌধুরী তার কাছে এসে বসলো। এত তাড়াতাড়ি চলে এলে? সব ঠিকঠাক আছে তো? মা, পাগলটা কি সারপ্রাইজড হয়নি? বৃষ্টি জোরপূর্বক হাসি দিয়ে আবারও বলে ওঠে, মনে মনে বলতে থাকে, আমি নিজেই তো আজ অনেক বড় সারপ্রাইজড হয়ে গেছি মা। রাত্রি চৌধুরী আবারও মুখে হাসি নিয়ে বলে ওঠে, পাগলটার কি রাগ ভেঙেছে? রাত্রি চৌধুরী হাসি রেখা টেনে বলে ওঠে, আমি জানতাম আমার ছেলেটা আর যাই হোক আর রাগ করে থাকতে পারবে না। রাত ছোটবেলা থেকে এমন, যতই রাগ করুক না কেন, হালকা একটু ভালোবাসা, তার পছন্দের কিছু জিনিস পেলেই রাগটা পানি হয়ে যেত। তুমিও আস্তে আস্তে সব বুঝে যাবে, মিশে যাবে রাতের প্রতিটি শিরার সাথে। এক চাহনি দেখে বলে দিতে পারবে সে কি চায়। জানি না আর কতদিন এভাবে থাকবো। একটাই ছেলে আমার। এই শেষ বয়সে নাতি নাতনি নিয়ে খেলা সব দাদা দাদির শখ। জানি না আমাদের সেই শখটা পূরণ হবে কিনা। জানি না কবে এই ঘরটায় ছোট্ট ছোট্ট পা দৌড়াদৌড়ি করবে। দোয়া করি দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে। আর তুমি অনেক সুখী হবে মা। শুধু আমার পাগল ছেলেটাকে সামনে রেখো। যদি কখনো আমরা হারিয়ে যাই তো খেয়েছ? আপনার ছেলের সাথে খেয়ে নিয়েছি। বৃষ্টি যদিও খায়নি, তবুও মিথ্যা বলেছে শাশুড়িকে। তার এখন কিছুই খেতে ইচ্ছে করছে না। আশেপাশে কিছুই ভালো লাগছে না। চারপাশটায় মনে হয় অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। মিথ্যা না বললে রাত্রি চৌধুরী খাইয়ে ছাড়ত তাকে। মাঝে মাঝে খুব লোভ হয় বৃষ্টির, এমন একটা ফ্যামিলিকে খুব আপন করে পেতে। আচ্ছা, সে কি এই ফ্যামিলির আপন কেউ? সেখানে আর না থেকে ওয়াশরুমে ঢুকে পড়ল বৃষ্টি। পুরো গতিতে শাওয়ার অন করে ফ্লোরে বসে পড়ে সে। চোখে বারবার ভেসে উঠছে তৃষ্ণা আর রাতের দৃশ্যটা। নিশ্চুপ হয়ে কান্না করছে সে। কেন হচ্ছে তার সাথে এমন? অপ্রাপ্ত বয়সে বিয়েটা হলো তার, তাও আবার অন্যরকম ভাবে। ছিল না কোনো প্রস্তুতি। পরিবার একটিবার জানতেও ছিল না তারও কোনো মনের মানুষ আছে নাকি। কিছু জিজ্ঞেস করেনি তাকে। শুধু মান সম্মান বাঁচাতে তার সম্মতি নিয়ে বউ সাজিয়ে পাঠিয়ে দিয়েছে এই বাড়ি। মাত্র কয়েকদিনের কেয়ারে কিচ্ছু ভুলে যায়নি সে। বাসর রাতেও সেই ফিনফিনে রুমটা
কাঁপিয়ে তোলা থাপ্পড়টাও ভুলেনি। গাল ফুলে গিয়েছিল সেদিন, 2 দিন ব্যথা ছিল গালে, কিচ্ছু ভুলেনি। হ্যাঁ, ভুলে যেতে চেয়েছে তার সাথে কি হয়েছে। মনে রাখলে তো আর সব আগের মতো ফিরে পাওয়া যাবে না। এতদিনের রাতকে দেখে একটু হলেও ভালোবাসার সৃষ্টি হয়েছিল মনে। চেয়েছিল সব ভুলে নতুন করে জীবন শুরু করবে সে। কিন্তু এভাবেই কি সব শুরু করা যায়? সব সহ্য করে কি পড়ে থাকা যায়? কেন তার জীবনটা বারবার ঘুচিয়ে তুলতে চাইলেও এমন এলোমেলো হয়ে যাচ্ছে? কেন কেন কেন? প্রশ্ন। কান্নার গতিটা এবার আরও বেড়ে গেল বৃষ্টির। চিৎকার দিয়ে সে কাঁদছে। সবেমাত্র ইন্টার শেষ করে অনার্সে 1 বছর পার হলো। তার মাঝে এত কিছু ঘটে গেল তার সাথে। এত চাপ সহ্য করার ক্ষমতা কি তার আছে? কম বয়সী মেয়েদের ধৈর্যটাও এত শক্ত না। কিছু চেয়ে তা না পেলে অভিমান ভর করে মনে। আর সেই বয়সে সে একটা পরিবারকে গুছিয়ে তোলার দায়িত্ব নিয়েছে। নিজের সব ইচ্ছা বিসর্জন দিয়ে হলেও চেষ্টা করে যাচ্ছে সে। তারও কি অন্য 8-10টা মেয়ের মতো স্বামীর ভালোবাসা নিয়ে সংসার গুছিয়ে তুলতে ইচ্ছে করে না? তার তা না হয়ে এই বয়সে নিজের স্বামীর বুকে দেখেছে অন্য একটা মেয়েকে। এর চাইতে আনন্দের মুহূর্ত আর কী বা হতে পারে? কেন তার সাথে এমন হচ্ছে বারবার? কেন? এইসব কেনর উত্তর সে আজ পেতে চায়। এসব ভাবতে ভাবতে শুধু বেড়ে চলেছে কান্নার গতি। আর তার 4 দেওয়ালের মাঝে সীমাবদ্ধ। ঘণ্টাখানেক পর দরজায় আওয়াজ পেতেই চেঞ্জ হয়ে বাইরে আসে বৃষ্টি। রাতকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে সে। রাত পেছন থেকে বৃষ্টির হাতটা ধরে টান দিয়ে মিশিয়ে নেয় তার সাথে। ছাড়ুন প্লিজ, অস্বস্তি লাগছে আমার। আমি টাচ করলে তোমার অস্বস্তি লাগে? লাগে, এখন সব লাগে। ছাড়ুন আমায়। আগে আমার পুরো কথাটা শোনো, তারপর তোমার যা ইচ্ছা তাই করো। কি শোনাবেন আপনি? যে ওই মেয়েটার সাথে যে আপনার সম্পর্ক আছে তা আমাকে জানাতে মনে নেই, তাই তো? আমি আপনার কাছ থেকে কোনো কিছুই জবাবদিহিতা চাইনি। সো আপনার জবাবদিহিতার প্রয়োজন নেই। আর আমি বা আপনার কে? শুধু নামে মাত্র সম্পর্কটা। আর আমাদের মাঝেও কি এমন কিছু হয়েছে যার কারণে আমি কষ্ট পাবো? নো ওয়ে। যে আমার ইমোশন বোঝে না তার জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। আরও অন্য মেয়ের সাথে প্রেম করুন, ফুর্তি করুন, যাই করুন, কিছুই মনে করব না আমি। দিনের পর দিন অন্য মেয়ের সাথে ফুর্তি করে আমার কাছে ভালো সাজার কোনো প্রয়োজন নেই। ঠাস করে একটা চড় মারল। বৃষ্টির গালে আচমকা একটা থাপ্পড় বসিয়ে দেয় রাত। ছলছল দৃষ্টিতে রাতের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে বৃষ্টি। অন্য একটা মেয়ের জন্য আজ আমার গায়ে হাত তুলো রাত। এটাই বুঝি আমার ভাগ্য। রাগের বশে হঠাৎ কি করে ফেললো তা নিয়েও আফসোস শুরু হয়ে গেল রাতের। বৃষ্টি দৌড়ে সেখান থেকে প্রস্থান করায় ফ্যালফ্যালভাবে চেয়ে আছে রাত। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও ঢুকে যায় ওয়াশরুমে। রাতের ব্যাগটা এখনও সোফায় পড়ে আছে। ব্যাগের ভেতর থেকে কিছু একটা বাইরে বের হয়ে আছে। এগিয়ে গিয়ে ব্যাগটা হাতে নিতেই রাগটা ঘৃণায় পরিণত হতে থাকে। ব্যাগ থেকে বেরিয়ে এলো মেয়েদের একটা ছোট্ট কাপড়। ছি, এতটা নিচে নেমে গেছে রাত। নিচে গিয়ে টেবিল থেকে 1 গ্লাস পানি খেয়ে নিল বৃষ্টি। তবুও যেন উত্তেজনা কমছে না তার। হাতে থাকা গ্লাসটা জোরে ছুঁড়ে ফ্লোরে মারে। কাঁচ ভাঙার শব্দে রুম থেকে বেরিয়ে আসে রুদ্র চৌধুরী। কি ব্যাপার, তোমায় এমন দেখাচ্ছে কেন? রাত কি কিছু হয়েছে? না বাবা, এমনিতেই পানি খাওয়ার সময় গ্লাসটা পড়ে গেছে। তোমার কিছু হয়নি তো? না বাবা। রুদ্র চৌধুরী একটু জোরে বলে ওঠে, এই চৈতি, কোথায় তুই? এখানে এসে কাজগুলো পরিষ্কার করে দিত। না বাবা, আমি করে নিচ্ছি, সমস্যা নেই। সন্ধ্যার পর রুদ্র চৌধুরীকে বলে নিজের বাড়িতে চলে এলো বৃষ্টি। আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে ইচ্ছা করছে না তার। এতদিন ধরে তৈরি হওয়া স্বপ্নটা আজ থেকে 2 ভাগে বিভক্ত। আজ রাতের চরিত্রে সত্যি হতভাগ বৃষ্টি। রাতের মতো ছেলে যে এতটা নিচে নেমে যাবে তা ভাবতেও পারেনি সে। ওই বাড়িতে আর ফিরবে না বলে সিদ্ধান্ত নিল বৃষ্টি। বাড়িতে এসে কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় বৃষ্টির মা। বৃষ্টিকে জড়িয়ে একটা হাসি দেয় সে। কাঁধে হাত রেখে ঘরে নিয়ে যায় তাকে। আসতে কোনো সমস্যা হয়নি তো তোর? না মা। আর তুই একা কেন? জামাই আসেনি? মা প্লিজ, এত প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে না। 1 গ্লাস শরবত দাও তো মা, খুব গরম লাগছে। বৃষ্টির মা একটা দীর্ঘশ্বাস ফেলল। হয়তো বুঝে গেছে মেয়ের এমন কথা ফেরানোর কারণটা। এমন একজন মায়ের কাছে যে সন্তানের কিছু লুকানোটা কষ্টের, তার একটা প্রমাণ হয়তো বৃষ্টির মাই। তুই বস, আমি এক্ষুনি আসছি। সোফায় ধপাস করে বসে মাথায় হাত দিয়ে বসে আছে বৃষ্টি। সামনে আসা চুলগুলো কানের পেছনে পার করে সোফায় হেলান দিয়ে মুখটা উপর করে আছে বৃষ্টি। এক অদৃশ্য আগুনের শিখায় ভেতরটা সব পুড়ে যাচ্ছে তার। সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে অন্তরে। অন্তর্দহনে শেষ হয়ে যাচ্ছে আজ। কিছুক্ষণ পর মায়ের ডাকে ঠিক হয়ে বসে বৃষ্টি। শরবতের গ্লাসটা হাতে নিয়ে গ্লাসে চুমুক দেয় সে। সামনে থাকা অন্য কোনো খাবারে হাত দেয়নি সে। শরবতটুকু খেয়ে আর কিছু না বলেই রুমে চলে যায় বৃষ্টি। ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাটে লম্বা হয়ে শুয়ে থাকে বৃষ্টি। আজ চোখে একটুও পানি নেই বৃষ্টির। হয়তো আজ চোখের জলও বন্দী হয়ে গেছে মনে কোনো এক বন্দী দরজার ঘরে। এই সন্ধ্যার পর সময়টায় বৃষ্টির সবচেয়ে ফেভারিট একটা খাবার হলো চিপস ভাজা। 1 প্লেট চিপস ভেজে পড়তে পড়তেও খেত সে। চিপস ভেজে বৃষ্টির পাশে এসে বসে তার মা। কিরে মা, শরীর খারাপ? না মা, এমনি শুয়ে আছি। কিছু বলবে? এই নে চিপস খা। না মা, ইচ্ছে করছে না এখন। আরে খেয়ে দেখ, একসময় এটা তোর এই সন্ধ্যায় পছন্দের খাবার ছিল। পছন্দের তো অনেক কিছু ছিল মা, সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেছে। বাবা কখন আসবে মা? চলে আসবে একটু পর।
আর তোর সাথে আমার কিছু কথা আছে। বলো। বিয়ের আগের আমার সেই বৃষ্টি আর এখনকার বৃষ্টির মাঝে যেন আকাশ পাতাল তফাৎ। আমি খুঁজে পাই না। সত্যি তুই সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছিস মা। তুই ওই বাড়িতে ঠিকমতো আছিস তো? এত কম বয়সে আমরা তোর মাথায় গোটা একটা সংসারের ভার চাপিয়ে দিয়েছি। আমরা মা বাবা হিসেবে সত্যি অনেক স্বার্থপর। সমস্যা হলে বল, আজই তোর বাবার সাথে কথা বলে ফাইনাল সিদ্ধান্তে পৌঁছাবো আমরা। তোকে আর ওই বাড়িতে যেতে হবে না। আবার আগের মতো জীবনযাপন করতে পারবি তুই। সব আগের মতো হয়ে যাবে আবার। চাইলে কি আবার আগের জীবনে ফিরে যাওয়া যাবে মা? এই দুই চোখ যা দেখলো, এই হৃদয় যা অনুভব করলো, তা তো আর চাইলেও মুছে ফেলতে পারি না মা। ভুলতে পারবো কি জীবনে ঘটে যাওয়া মুহূর্তগুলো? সব স্মৃতির দেওয়াল হয়ে বারবার আমার চলতি পথে বাধা হয়ে দাঁড়াবে। এখন তুই কি চাস মা? তুই যা চাইবে আমরা তাই করব। মান সম্মান বাঁচাতে তোর সাথে অনেক স্বার্থপরতার পরিচয় দিয়ে ফেলেছি আমরা চাইলেও তোকে আর আগের জীবনে ফিরিয়ে দিতে পারবো না। এখন তোর মনের অবস্থাটাও বোঝা মুশকিল। তুই কি সত্যি ঠিক আছিস রে মা? এবার মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল বৃষ্টি। এদিকে সকালে ঘুম থেকে উঠে দেখে রাতের অনেকগুলো মিসড কল। ফোনটা হাতে নিয়ে অফ করে ফেলল বৃষ্টি। হয়তো এরপর রাত আরও ফোন দিবে। আর রাতের সাথে কথা বলারও ইচ্ছে নেই আমার। চায়ের কাপে পুনরায় চুমুক দিতেই টেবিলে থাকা মায়ের ফোনটা বেজে উঠল। বৃষ্টি শিওর যে এখন নিশ্চয়ই রাতই ফোন দিয়েছে। বাবা একটু আগে নাস্তা শেষ করে চলে গিয়েছে আর সে এখনও টেবিলে বসা। মাও রান্নাঘরে সব গোছাচ্ছে। ফোনটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার। মাকে কয়েকবার ডাক দিয়ে রিসিভ করে নিল সে। হ্যালো, কে বলছেন? আর যেই বলে থাকুন, দেখছেন না ফোন ধরছি না আর বন্ধ করে রেখেছি। এখন মায়ের ফোনে ফোন দিয়ে কেন বিরক্ত করছেন? শুনুন, আপনার সাথে সংসার করার সব ইচ্ছে আমার মরে গেছে। থাকেন আপনি ওই তৃষ্ণাকে নিয়ে। আর আমি আর ওই বাড়িতে যাচ্ছি না। সো ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? এটুকু বলেই থেমে গেল বৃষ্টি। অপেক্ষা করতে থাকে রিপ্লাইয়ের জন্য, কিন্তু ওপাশ থেকে ভেসে আসলো একটা মেইলি কণ্ঠ। বৃষ্টি, সরি, একজনের উপর রাগ করে হয়তো ভুল করে আপনাকে ছেড়েছি। কে বলছেন? বৃষ্টি, আমায় চিনতে পারছিস না? চেনা চেনা মনে হচ্ছে, বাট চিনতে পারছি না। পরিচয়টা দিলে খুশি হতাম। বৃষ্টি, আমি বর্ষা। এবার থমকে গেল বৃষ্টির কণ্ঠস্বর। বাকরুদ্ধ হয়ে গেছে সে। সবকিছু এভাবে গোলমাল করে দিবে? আজ এতদিন পর হঠাৎ পরিবারের কথা মনে হলো তার। বৃষ্টি নীরবতা ভাঙল বর্ষার ডাকে। কিছু বলছিস না যে? এখন রাগ করে আছিস আমার উপর? এমন কেন করলি আপু? ছোটবেলা থেকে তোর সব কিছু আমি সামাল দিতাম। তোকে কত ভালোবাসতাম, আর সেই তুই আমাকে এই প্রতিদান দিলি? বৃষ্টি, আমি মানছি আমি ভুল করেছি, আর আমি চাই সেই ভুলটা শুধরে নিতে। আমি জানি রাত তোকে এখনো স্ত্রী হিসেবে গ্রহণ করেনি। দেখ, চাইলেই সব আবার আগের মতো হওয়া সম্ভব। তুই কি আর কিছু বলবি? নাহলে আমি ফোন রাখতাম। জানি তুই আমার উপর এখনও রেগে আছিস। মা বাবা কেমন আছে? আছে, যেমন রেখে গিয়েছিলি তার চেয়ে ভালো আছে। আব্বু আম্মু কি এখন আমার উপর রাগ করে আছে? না, তারা এখন তোকে চুমু দিয়ে বরণ করার জন্য লাল গালিচা বিছিয়ে ফুলের ভাণ্ডার নিয়ে বসে আছে। আর কিছু না বলেই ফোনটা কেটে দিল বৃষ্টি। বর্ষার সাথে যতই কথা বলছে ততই রাগটা চরম পর্যায়ে চলে যাচ্ছে বৃষ্টির। আরেকটু হলে হয়তো মায়ের ফোনটা এখনই আছড়ে টুকরো টুকরো করে ফেলত। সন্ধ্যায় কলিং বেলের আওয়াজ। দরজা খুলে বৃষ্টির মা। দরজা খুলে রাতকে দেখেই অবাকের চরম সীমানা এসে। রাত যে এই বাড়িতে এলেও তা বিশ্বাসই হচ্ছে না তার। কারণ রাত সবার মুখের উপরে বলে দিয়েছিল তার পা কখনো এই ঘরের দরজার সামনে পড়বে না। কিন্তু আজ রাত এখানে, তাই একটু অবাক সে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসো, ভেতরে আসো। ভেতরে এসে সোফায় গিয়ে বসলো রাত। বৃষ্টি রাতকে দেখে পুরোপুরি অবাক। রাতের সামনে আসলো না, সে নিজের রুমে গিয়ে বসে আছে। কিছুক্ষণ পর রুমে আসলো রাত। দেখে বৃষ্টি বিছানায় বসে বসে কাঁদছে। রাত গিয়ে তার কাছে বসতে ছিটকে দূরে সরে যায় সে। বৃষ্টি রাতের এক হাত ধরে টেনে খাট থেকে নিচে নামিয়ে দাঁড় করায়। শোনো, আজ আমি এখানে তোমার কোনো কথাই শুনতে আসিনি, আর না তোমাকে কোনো কথা শোনাতে। আমি জানি আমি কিছু বলতে চাইলেও তুমি এখন শুনবে না, তাই তোমাকে আমি কিছু বলবো না। আমি শুধু দেখাবো। কাপড় চোপড় চেঞ্জ করে নাও আর চলো আমার সাথে। কি ভেবেছেনটা কি আপনি? আমায় খেলার পুতুলের মতো নাচাবেন আর আমি নাচবো? আমি এতটাও বোকা নই। আমি কোথাও যাচ্ছি না এখন। দেখো বৃষ্টি, তোমাকে প্রথমেই বলেছি আমি কিচ্ছু শুনতে চাই না, আর আমি এত কথাও পছন্দ করি না। তুমি শুধু আমার ভালো রূপটাই দেখেছো। আমি চাই না এখানে আমার খারাপ রূপটা তোমার সামনে প্রকাশ পাক। সো কথা না বাড়িয়ে রেডি হয়ে নাও। নিচে গিয়ে দেখি বৃষ্টির মা আর কাজের মেয়েটা রান্না করছে। চলে যেতে চাইলেও বৃষ্টির বাবা ও মা খাওয়ার আগে যেতে দেয়নি তাদের। রাত আসার কিছুক্ষণ পরই বৃষ্টির বাবা এসেছে। সকলের কাছ থেকে বিদায় নিয়ে বৃষ্টির হাতটা ধরে বেরিয়ে গেল রাত। বৃষ্টি আজ আর কিছু বলছে না, শুধু রোবটের মতো সোজা হয়ে রাতের সাথে হাঁটছে। রাত তখন গভীর, প্রায় 12টা বেজে গেছে। বৃষ্টিকে হাত ধরে হ্যাঁচকা টানে কোলে বসিয়ে নেয় রাত। সামনে ল্যাপটপটা ওপেন করে বৃষ্টিকে বলে ওঠে, চুপচাপ দেখতে থাকো। আমায় সন্দেহ করো তাই না? দেখো ওই দিনের সিসিটিভির ফুটেজ। ভিডিও ওপেন করে সামনে রেখে দিল রাত, আর এক হাত দিয়ে বৃষ্টির কোমরটা শক্ত করে জড়িয়ে নিল যাতে উঠে যেতে না পারে। ভিডিও চলছে দেখে রাত বসে বসে ল্যাপটপে কি যেন করছে। তখনই রুমে কেউ একজন ঢুকে পড়ল। হ্যাঁ, তৃষ্ণা। কথার এক ফাঁকে রাত উঠে তৃষ্ণার সামনে গিয়ে
যেন কিছু বোঝাচ্ছে তাকে। দেখেই বোঝা যাচ্ছে হয়তো রাত খুব রেগে আছে। এর মাঝে দরজা ঠেলে বৃষ্টি ভিতরে প্রবেশ করলেই তৃষ্ণা হুট করে কিছু না বলে জড়িয়ে ধরে রাতকে। তাদের এমন অবস্থা দেখে সেখান থেকে বেরিয়ে গেল বৃষ্টি। তখনই তৃষ্ণাকে ধাক্কা দিয়ে দাঁত মুখ খিচকে তৃষ্ণার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় রাত। তারপর সেও ছুটে চলে বৃষ্টির পেছন পেছন। থাপ্পড় খেয়ে ফ্লোরে ছিটকে পড়ে তৃষ্ণা। কিছুক্ষণ ওভাবে থেকে হুট করে উঠে নিজের জামাটা খুলে নেয় সে। তৃষ্ণা ছোট জামাটা খুলতেই বৃষ্টি ঘুরে রাতের চোখ হাত দিয়ে চেপে ধরে। রাত মুচকে এসে বলে, আমায় না হয় কিছুক্ষণের জন্য অন্ধ বানিয়ে দিলে, কিন্তু তুমি দেখো আমার দোষটা কোথায় ছিল। এখন হয়তো তোমার সন্দেহটা দূর হবে। বৃষ্টি আর চোখে ল্যাপটপের দিকে তাকাতে দেখে তৃষ্ণা ছোট কাপড়টা রাতের ব্যাগে ঢুকিয়ে দিল। তারপর জামা পরে সেখান থেকে বেরিয়ে গেল। এবার রাতের চোখ ছাড়ল বৃষ্টি। রাত আবার বলে ওঠে, এবার কি আমার চরিত্র নিয়ে তোমার কোনো সন্দেহ আছে? বৃষ্টি একবার লুকোচুরি দৃষ্টিতে রাতের দিকে পিটপিট করে তাকিয়ে আবার লজ্জা ভঙ্গিতে চোখ নামিয়ে ফেলল। আপনি এর আগে এই খারাপ ভিডিও দেখেছেন? রাতের দিকে বরাবর দৃষ্টি নিক্ষেপ করে কথাটা বলে ওঠে বৃষ্টি। প্রত্যুত্তরে কিছু বলল না রাত, শুধু মুখে একটা হাসি রেখা টানল। মুখটা যেন আবারও নিমিষে মলিন হয়ে গেল বৃষ্টির। সেখান থেকে উঠে চলে যেতে রাত পুনরায় হাত ধরে টেনে কোলে বসিয়ে নেয় তাকে। বৃষ্টির মুখটা শুধু মলিন হয়, অনেকটা অভিমানও ভর করেছে তার মাঝে। কিন্তু কেন? তার মাঝে তো কোনো ভালোবাসা নেই। তাহলে রাগ, অভিমান ভাঙানোর ব্যস্ততা, এগুলো কোনো সম্পর্কের অংশ? এই সম্পর্কের কি কখনো একটা নাম হবে না? এটা কি চিরকালই থেকে যাবে একটা নামহীন সম্পর্ক? আচ্ছা, রাতও কি তাকে ভালোবেসে ফেলেছে, নাকি এটা শুধুমাত্র তার দায়িত্ব ভেবে পালন করেছে রাত? রাতের কাছ থেকে হাত ছাড়িয়ে বারান্দায় চলে যায় বৃষ্টি। ফুটফুটে চাঁদের আলোয় মেতে উঠেছে চারপাশ। তবুও যেন প্রকৃতির সব অংশই স্তব্ধ হয়ে আছে। বাতাসহীনা নিঝুম হয়ে আছে প্রকৃতি। রাত গিয়ে দাঁড়ায় বৃষ্টির পাশে। কাল এই সময়টায় প্রকৃতি ছিল একেবারে অন্ধকার। আকাশে মস্ত বড় চাঁদের দেখা মেলেনি গতকাল। কেন জানো? বৃষ্টি আগ্রহ দৃষ্টিতে বলে ওঠে, কেন? রাত এবার বরাবরই বাইরের দিকে তাকিয়ে বলে ওঠে, হয়তো তুমি ছিলে না বলে প্রকৃতিতেও নেমে এসেছে আধার। আর সেই কিরণ শূন্যতার অবসান ঘটালো আজ তুমি ফিরে এসেছো বলে। সব অভিমান ভুলে গিয়ে প্রকৃতিতে ছড়িয়ে দিচ্ছে সৌন্দর্যতার এক অপূর্ব বাহার। আপনি কি জানেন যে একখণ্ড কালো মেঘ এসেও এই কিরণ ঢেকে ফেলতে পারে? তখন কি প্রকৃতির সৌন্দর্য শূন্যতায় ভুগবে না? রাত কিছুটা ভেবে বলে, না, প্রকৃতি সেটা দুই হাতে সরিয়ে দিয়ে সকল আধারের মাঝে পুনরায় আলো ফিরিয়ে আনবে। আর ওই চাঁদটা হলে তুমি। আমি না হয় প্রকৃতি হয়ে তোমার এই চাঁদ পরি ছড়ানো আলো উপভোগ করে যাব। তাহলে কি আপনি চান আমাদের মাঝে দূরত্ব বেড়ে যাক? এমন মনে হওয়ার কারণ এই যে আমাদের সম্পর্কটা চাঁদ আর প্রকৃতির সাথে তুলনা করলেন। চাঁদ কিন্তু প্রকৃতির মাঝে সারা বছর আলো ছড়ায় না, মাঝে মাঝে হারিয়ে গিয়ে দিয়ে যায় অমাবস্যা। দূরত্বই তো গুরুত্ব বাড়ায়। থেকে যায় মনে একটা অদৃশ্য টান, খাঁখা করে মনের মাঝে জ্বলে ওঠা এক উত্তেজিত শূন্যতা। তাহলে আমি ভেবে নেব কি যে গতকালও চাঁদহীনা এই মানব প্রকৃতির শূন্যতায় খাঁখা করছিল? রাত কোনো সংকোচ ছাড়াই উত্তর দেয়, হয়তো। তাহলে প্রকৃতি আর চাঁদের মাঝে এত দূরত্ব কেন? তারা কি সত্যিকারের চাঁদ আর প্রকৃতির মতো এক হবে না কখনো? রাত এবার বৃষ্টির চোখে চোখ রেখে বরাবর দৃষ্টি স্থির করে বলে ওঠে, আজ এই চাঁদের মতো করে এই ব্যর্থ প্রকৃতিকে কি আপন করে নিবে তুমি? ছড়িয়ে দিবে কি তার মাঝে ভালোবাসার আলো? বৃষ্টি ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে রাতের দিকে। রাত মুখের কোণে একটা হাসি ফুটিয়ে কোলে তুলে নেয় বৃষ্টিকে। মুহূর্তে যেন বৃষ্টির সমস্ত শরীর জুড়ে একটা শীতল শিহরণ বয়ে গেল। কিছুক্ষণ ওভাবে স্থির থেকে সেও জড়িয়ে ধরল রাতের গলাটা। চেয়ে আছে একে অপরের মুখের দিকে। সূচনা হলো একটি নতুন ভালোবাসার রাত। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে যায় আরশি। জেদ করেছে আজ সকলের জন্য নাস্তা সে নিজেই তৈরি করবে। নামাজ শেষ করে কিচেনে চলে গেল। মাকেও পাঠিয়ে দিয়েছে এখান থেকে। আরশি সবকিছু করছে আর চৈতি হাই তুলতে তুলতে আরশিকে সাহায্য করছে। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ কানে এলো। এত ভোরে আবার কে এসেছে? আরশি বলে ওঠে, চৈতি দেখ তো, মনে হয় দুধলা এসেছে। আচ্ছা আপা, দেখতেছি। দরজা খুলতেই হৃদ হন হন করে ঢুকে পড়ে ঘরে। আরে হৃদ ভাই, আপনি আর এত সকালে কেন? আসতে মানা নাকি? কি করছিলে? ওই তো ভাইয়া, নাস্তা বানাচ্ছিলাম, আমিও আরশি আপা মিলে। কি আরশি? তাহলে তো আগে তাকেই দেখতে হচ্ছে ঠিকঠাক মতো বানাতে পারে কিনা, নাকি আবার সবাইকে ডায়রিয়া রোগী বানিয়ে ছাড়বে। আরশির পেছনে গিয়ে ডান কানের পাশে ফু দেয় হৃদ। আরশি ডান দিকে ফিরতে বাম কানের পাশে ফু দেয় সে। আরশি বাম দিকে ফিরে আবার ডান কানে ফু। আরশি এবার হাতে বেলুনটা নিয়ে পেছনে ফিরে তাকায়। দেখে হৃদ তার দিকে চেয়ে দাঁত কেলিয়ে হাসছে। হৃদ ভাই, তুমি এত সকালে এখানে কি করো? কেন, আমার ফুপির বাড়ি আমি আসবো না নাকি তুই আসবি? তো কি এমন দরকার পড়লো যে এত সকাল সকাল আসতে হলো? সত্যি বলবো, মিথ্যে বললে বেলুনি দিয়ে মাথায় মারবো। তোকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। পাশ থেকে খিক করে হেসে ওঠে চৈতি। চৈতির হাসিতে যেন অপ্রস্তুত হয়ে গেল আরশি। কিছু বলতে চায়, বলার মতো কিছু খুঁজে পেল না সে। হাঁপ ছেড়ে বলে ওঠে, চৈতি এখান থেকে যাও তো। জি আপা, আপনি না কইলে আমি এমনিও চলে যেতাম বলে আবারও হেসে ওঠে চৈতি। সেখান থেকে চলে গেল সে।
হৃদ বুকে হাত গুজে বলে ওঠে, কার সাথে ঝগড়া হয়েছে আজ? ঝগড়া হবে কেন? আর তুমি এমনভাবে বলছো যাতে আমি ঝগড়াটে। তুই কারোর সাথে ঝগড়া না করলে এভাবে সবার উপর প্রতিশোধ নিচ্ছিস কেন? আমি আবার কি করলাম? তোর এই খাবার খেয়ে নিশ্চয়ই আজ সবাই জগিংয়ে নেমে যাবে, আর রাস্তা হবে রুম টু ওয়াশরুম। তো এটা কি নিরীহ মানুষদের উপর একটা অত্যাচার নয়? এবার যেন এক রাশ রাগ এসে বাসা বাঁধল আরশির মনে। ইচ্ছা করছে বেলুনে দিয়ে একটা বাড়ি দিয়ে মাথাটা 2 ভাগ করে ফেলতে। দেখে সর, আমি করছি। দেখা যাবে তুই আবার হাতে তেল ফেলে পুড়ে ফেলেছিস। পরে আবার আমাকে লোকের কাছে শুনতে হবে বউয়ের হাত পোড়া। এবার যেন রাগটা আরও বেড়ে গেল আরশির। অনেক কিছু বলতে চেয়েও কিছুই বলতে পারছে না। হাফ ছেড়ে বলে ওঠে, বাবা তুমি এখান থেকে সরো, তোর সাথে কথা বললে আমার মাথা ছিমছিম করবে। ড্রয়িং রুমে গিয়ে বস, আমি আজ একটু স্পেশাল করে তোর জন্য খাবার বানাবো। তবুও এখান থেকে যা বাবা, যা। হৃদ তখন পরোটা ভাজছে। ভাজতে ভাজতে বলে ওঠে, শেয়ারিং মানে এক্সট্রা কেয়ার, জানিস না তুই? আর আমি আমার শ্বশুরের মেয়ের কেয়ার করবো না তো কার কেয়ার করবো বল? আর সে কিছু বলতে যাবে তার আগে আরশির মা প্রবেশ করলো সেখানে। আরে হৃদ, কখন আসলি তুই? এই তো ফুপি, একটু আগে। আর বলো না ফুপি, সকালবেলায় তোমাদের বাড়িতে এসেছে বলে এভাবে অপমান হব ভাবতেও পারিনি। আগে জানলে কখনোই তাদের না জানিয়ে আসতাম না। আসলে এই বাড়িতে আমার মূল্য কোনো রকমই নেই। কেন, কি অপমান করলো তোকে? আর এত বড় সাহস কার যে আমার একটা মাত্র ভাইপোকে অপমান করবে? আর এই বাড়িতে সকাল ভোর এগুলো কি? যখন খুশি তখন আসবি। তোকে কি বলেছে? কে বলেছে বল, তার নামটা বল একবার। আর কে বলবে ফুপি? ঘরে ঢুকতে আরশি ম্যাডাম বলে ওঠে, এত সকালে এই বাড়িতে কি? আর আমার নাকি স্বভাব খারাপ হয়ে যাচ্ছে, যখন তখন এসে পড়ি। ফুপির বাড়িতে আসতে হলেও নাকি আগে অনুমতি নিয়ে তারপর আসতে হবে। এখন তুমি বলো ফুপি, এত অপমানের পর এই বাড়িতে কি থাকা যায়? এতটুকুতে শেষ নয় ফুপি, আমাকে এখানে ডেকে এনে বলে সবার জন্য নাস্তা বানাতে। কোনো কাজ না করে নাকি অন্ন ধ্বংস করা আমার স্বভাব। আরও কত কি বলল। আর তুমি ভাবো যে আমি কখনো রান্নাঘরে আসি না, সে আমি আজ রান্না করছি। তাহলে ভেবেই দেখো না কতখানি অপমান সহ্য করতে হয়েছে আমাকে। আর সে যেন বাকরুদ্ধ, চোখ দুটি মার্বেলের মতো করে বড় করে আছে। গালটা বানিয়ে রেখেছে এক মস্ত বড় গুহা। দেখে বুঝে যাচ্ছে আশ্চর্যের চরম পর্যায়ে সে। আরশির মা পাশ থেকে বলে ওঠে, তুই যেমন আমার মেয়ে তেমনি সেও আমার ছেলে। আর এই তোর নিজ হাতে রান্না করে সকলকে খাওয়ানোর নমুনা। মা বিশ্বাস করো, এই খচ্চরটা সব বানিয়ে বানিয়ে বলছে। এই খচ্চরকে আমি এসব কিচ্ছু বলিনি। দেখলে ফুপি, তোমার সামনে আমাকে খচ্চর বলে অপমান করছে। এগুলো ভাবা যায় তুমি বলো? আরশির মা হৃদের হাত ধরে বলে ওঠে, চল তো এখান থেকে। আজ থেকে তুই কয়েকদিন এখানে জমিয়ে খাবি শুধু, আর সব রান্না করবে আরশি নিজের হাতে। আর এটাই ওর শাস্তি। এবার নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আরশির। কি সুন্দর শুকনো মাথায় একটা গেম খেলে দিল খচ্চরটা। এখন আমাকে ওর কাজের বেটি হতে হবে। ছুটাচ্ছি তোর ভোজন দ্বারা। নাস্তা শেষে বৃষ্টিকে নিয়ে অফিসে চলে গেল রাত। তৃষ্ণাকে আগেই ফোন দিয়ে অফিসে আসতে বলেছে রাত। যদিও সেদিনই চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছিল তৃষ্ণাকে, তবুও আজ ডাকলো বৃষ্টির সাথে সত্যিটা দেখাতে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তৃষ্ণা। রাত অনেকগুলো কথা শুনিয়েছে এতক্ষণ। বৃষ্টির ইচ্ছে করছিল সে তৃষ্ণার ডান গালে আরেকটা বসিয়ে দিতে। রাত এক হাতে বৃষ্টিকে কাছে টেনে নিল। বৃষ্টির কাছে এক হাত রেখে শক্ত করে মিশিয়ে রেখেছে তার হাত। আজ আর রাতের স্পর্শে অবাক হয়নি বৃষ্টি। এর চাইতে গভীর স্পর্শের শিহরণে শিহরিত হয়েছে সে রাতের ভালোবাসায়। সকালে নাস্তা করার পর শুধু রুমে আর ওয়াশরুমে দৌড়াদৌড়ি করছে হৃদ। কেন এমন করছে? সবার জন্য চা বানানোর সময় মায়ের দৃষ্টির আড়ালে হৃদের চাটা একটু স্পেশালভাবে বানায় আরশি। আর সেই স্পেশাল চা খেয়ে হৃদের এই অবস্থা। হৃদ সকাল থেকে রুম থেকে বের হয়নি। রুম আর বাথরুমটাই তার এখন সব। বাইরে গেলেও আবার লোক লজ্জার ভয়। আসলে ফাঁদে পড়লে বাঘ ও বিড়াল। হৃদ ওয়াশরুম থেকে বেরিয়ে ট্রে হাতে দিয়ে রুমে পায়চারি করছে। আবার চাপতে দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায় সে। কিছুক্ষণ পর বের হতেই খেয়াল করে দরজা বাইরে থেকে বন্ধ। দরজায় কয়েকবার টোকা দিতেই আরশি বলে ওঠে, ওখানেই থাকো তুমি, বের হওয়ার কি দরকার? বের হয়ে তো আবার ওখানেই দৌড় দিবে। এক কাজ করো, ওখানেই থেকে যাও তুমি। খাবার দাবার লাগলে আমাকে বলবে কিন্তু। আমার তো আবার তোমাকে নিজ হাতে রান্না করে দিতে হবে। দরজা খোলো আরশি, আমার মাথাটা কিন্তু চরম খারাপ হচ্ছে। এই খবরদার একদম আমার সাথে শাউট করবে না, তাহলে আজ সারাদিন এখানে থাকতে হবে। প্লিজ দরজাটা খোলো। সোনা বোন আমার, লক্ষ্মী বোন, থুকু বউ আমার, দরজাটা খোল। স্যালাইন খেয়ে শুয়ে পড়বো আমি। শরীরটা ক্লান্ত হয়ে গেছে আমার, একটু বিশ্রামের দরকার। প্লিজ দরজাটা খোল আরশি। ওখানেই ঘুমিয়ে পড়ো। মায়ের আদেশ অনুযায়ী না হয় আমি বরং তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। প্যারা নিও না ভাইয়া, চিল। বাথরুমে অনেকক্ষণ ধরে আটকে আছে হৃদ। বারবার দরজা থাপড়াচ্ছে সে। বাইরে বুকে 2 হাত গুজে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আছে আরশি। আরশি আজ কঠোর হয়ে আছে। বেটা, সারাদিন আমার পেছনে লেগে থাকিস, জ্বালিয়ে শেষ করিস আমায়। আজ ভালোভাবে জব্দ করেছি তোকে। বাহ, সকালে কি সুন্দর করে আমাকে তার চাকরানি বানিয়ে ফেলেছিল। এবার বোঝ আরশির পেছনে লাগার ফল কেমন। আজ বেটাকে ভালোভাবে শিক্ষা দিতে হবে, যাতে সব শেষে বলে ওঠে, আরশি আর তোর সাথে কোনো ফাজলামি করবো না, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। হৃদ বিছানায় শুয়ে আছে। আজ বেচারার অবস্থা ছিল নাজেহাল। রাত্রি চৌধুরী আরশিকে ডেকে বলে ওঠে, আরশি, হৃদের জন্য 1 গ্লাস স্যালাইন বানিয়ে আনতো।
কথাটা শোনা মাত্রই হৃদ বলে ওঠে, এই ফুপি, না না না, আমি এখন পুরোপুরি সুস্থ আছি। তাকে দিয়ে আমার খেদমত করালে পরে দেখা যাবে এর চাইতেও করুণ অবস্থা করে ছাড়বে। এর চাইতেও করুণ অবস্থা করে ছাড়বে মানে? আরশি কি তোর সাথে কিছু করেছে? কথাটা একটু রাগী ভাব নিয়ে বলে ওঠে রাত্রি চৌধুরী। আরশির দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, না না ফুপি, সে কিছুই করেনি। এমনি সে যে পরিমাণ বাদর, তাই কথার কথা বললাম আর কি। আর সে তো সারা জীবনে খেদমত করবে, এখন বিয়ের আগে এত কষ্ট করিও না ওকে দিয়ে। রাত্রি চৌধুরী একটু ভ্রু যুগল কুচকে বলে ওঠে, সারা জীবন খেদমত করবে মানে? মুহূর্তেই বিষম উঠে গেল হৃদের। আমতা করে বলে ওঠে, না না ফুপি, আমি এভাবে বলিনি। আমি বলতে চেয়েছিলাম যে আরশি তো বিয়ের পর তার শ্বশুরবাড়ির মানুষের খেদমত করতে করতে পেরেশান হয়ে যাবে, তাই বিয়ের আগে তাকে দিয়ে কোনো কাজ করিও না, এটাই আমি বলেছি। হো তাই বল। পাশ থেকে আরশি বলে ওঠে, বাদ দাও মা, হৃদ ভাইয়ের এমনিতেই মাথার তার 2-1টা ছিঁড়ে গেছে, আর এখন এই অবস্থা, তাই মনে হয় আবল তাবল বকছে।